আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বরাবরের মতো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বাংলার সপ্তম ক্লাসটা কন্ডাক্ট করতে যাচ্ছি। অনেকে সংযুক্ত হয়েছেন, আবার অনেকে সংযুক্ত হন নাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাহিত্য। আমরা সুকান্ত ভট্টাচার্য নিয়ে আলোচনা করব, হাসান আজিজুল হক এবং সৈয়দ শামসুল হক। এরপরে আমাদের আর তিনটা সাহিত্যিক যে সিলেবাসে আমাদের রয়েছে, ওই তিনটা সাহিত্যিক আমরা নেক্সট আরেকটা ক্লাসে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো একটু আমরা আলোচনা করব। ব্যাকরণে আমরা সমাস, উপসর্গ, ধাতু, শব্দের শ্রেণীবিভাগ এইগুলো একটু দেখার চেষ্টা করব আছে। আর পত্র লিখনে আমরা পরামর্শ জাতীয় কিছু কথা বলবো। বিশেষ করে আসলে পত্র লিখন ফরম্যাটটা ভালো মতো জানতে হয় এবং কয়েকটা পত্র প্র্যাকটিস করতে হয়। অনেকে ফরম্যাটটা দেখে যায় বাট লিখে প্র্যাকটিস করে না, যার কারণে পরীক্ষার হলে গিয়ে এটা ডানের দিবে নাকি বামে দিবে, তারিখ আগে লিখবে নাকি পরে লিখবে, প্রেরকের জায়গায় প্রাপকের ঠিকানা লিখবে নাকি এইগুলো আসলে খুব ইজি ম্যাটার। ছোটকাল থেকে আমরা পড়ে আসতেছি, কিন্তু এতটা ইজি হওয়া সত্ত্বেও পরীক্ষায় যারা ইতিমধ্যে রিটেন ফেস করেছেন তারা জানেন এগুলো আসলে প্রবলেম তৈরি হয়ে যায় অনেক দিন না করার কারণে। তাহলে এটা লিখে লিখে প্র্যাকটিস করা খুব জরুরি। যাই হোক, আমরা প্রসঙ্গতে যখন যাব তখন আরও বিস্তারিত আলোচনা হবে। এখন অনেকেই আমার সাথে সংযুক্ত হয়েছেন। আমার কথা সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা অথবা সব কিছু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। দেখা যাচ্ছে অনেকে সংযুক্ত হয়েছেন, একটু কাইন্ডলি আমাকে অ্যাসিওর করবেন সবকিছু শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ক্লিয়ার? আর রশিদ জানিয়েছেন ক্লিয়ার। ওকে, ফার্স্ট অফ অল আজকে আমরা দেখব সুকান্ত ভট্টাচার্য নিয়ে একটু। খুব অল্প বয়স উনি বেঁচে ছিলেন, কিন্তু এই অল্প বয়সে বাংলা সাহিত্যে অনেক বেশি অনেক অবদান রেখে গেছেন। ওনার প্রত্যেকটা লেখাই কিন্তু জনপ্রিয় এবং প্রায় লেখা হচ্ছে ওনার মৃত্যুর পর প্রকাশিত। প্রতিটা মানুষ আসলে যখন আলোচিত হয়, সমালোচিত হয় অথবা জনপ্রিয় হয়, যা কিছু হোক না কেন মৃত্যুর পর সবচাইতে বেশি সেটা হয়ে থাকে। হোয়াটএভার, আমরা সুকান্ত ভট্টাচার্য যখন জানতে যাব তখন আমরা জানবো হচ্ছে প্রথমে ওনাকে কিশোর কবি বলা হয়। পরীক্ষা আসতে পারে কোন কবিকে কিশোর কবি বলা হয়, কেন বলা হয়? কিশোর অবস্থায় উনি মারা গেছেন, উনি বড় হন নাই, উনি বড় হতে পারেন নাই। এবং ওনার যদি বলা হয় ওনার কবিতার বিষয়বস্তু থাকতো সবসময় অনাচার ও বৈষম্যের প্রতিবাদ। ওনার প্রায় কবিতার বিষয়বস্তু থাকতো অনাচার ও বৈষম্যের প্রতিবাদ। ওকে, তাহলে ওনাকে কি কবি বলা হতো? কিশোর কবি বলা হতো। এবং ওনার কবিতার বিষয়বস্তু আসলে কিরকম? অনাচার ও বৈষম্যের প্রতিবাদ। ঠিক আছে, অনাচার ও বৈষম্যের প্রতিবাদ। এরপর যদি দেখি ওনাকে বাংলা সাহিত্যে মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী ছিলেন। বাংলা সাহিত্যে যে সাহিত্যিকরা ছিলেন ওগুলোর মধ্যে কয়েকজন মার্ক্সবাদী ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। তার অল্প বয়সে উনি যতদিন বেঁচে ছিলেন উনি মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনা, মার্ক্সবাদী ভাবধারা এবং প্রগতিশীল চেতনায় উনি কি ছিলেন? উদ্বুদ্ধ ছিলেন। ওকে, তাহলে আমরা এতটুকু জানলে হবে ওনাকে কোন কবিকে কিশোর কবি বলা হয়। সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। কোন কবি সাধারণত তার প্রত্যেকটা লেখায় অনাচার ও বৈষম্যের প্রতিবাদ করে গেছেন? সুকান্ত ভট্টাচার্য। এবং সুকান্ত ভট্টাচার্য হচ্ছে মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকার ছিলেন। আমরা চলে যাব ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্মে। ওনাদের আসলে বিস্তারিত জানার দরকার নেই, ওনার সাহিত্যকর্মগুলো খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। একটা ইনফরমেশন এখানে খুব জানা উচিত, সেটা হচ্ছে কবির জীবদ্দশায় একমাত্র প্রকাশিত গ্রন্থ হচ্ছে উনি ওনার জীবিত থাকাকালে ওনার প্রকাশ হতে উনি একটাই দেখেছিলেন, সেটা হচ্ছে আকাল। কি?
আকাল নামক এই গ্রন্থটি বেসিক্যালি উনি জীবিত থাকাকালে প্রকাশিত হয়েছে। ওনার যত লেখা আমরা লেখা পাই, যত কাব্যগ্রন্থ পাই, যত কবিতা পাই, যত উক্তি পাই, প্রতিটা বিষয় আসলে প্রকাশিত হয়েছিল ওনার মৃত্যুর পর। ওনার জীবদ্দশায় শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি এই আকাল নামক গ্রন্থটি প্রকাশ হয়েছিল, যেটার বিষয়বস্তু ছিল, এটা হচ্ছে 1943 সালে, যেটার বিষয়বস্তু ছিল 50-এর মনন্তর। এটা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার জুডিশিয়ারিতে আসছে, 50-এর মনন্তর। ঠিক আছে, স্পেলিং ভুল হতে পারে, একটু দেখে নেবেন। এরপর যাব আমরা কাব্যগ্রন্থ ওনার। কাব্যগ্রন্থ যদি দেখি আমরা, ওনার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্যগুলো অবশ্যই দেখতে হবে পরীক্ষায়, শুধুমাত্র এগুলো মুখস্থ করলে হবে। কোনটা কার কাব্যগ্রন্থ? অভিযান, ছাড়পত্র, যেটা মৃত্যুর 3 মাস পর প্রকাশিত, দুটোই প্রকাশ হয়েছিল 1950 সালে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হরতাল, এটা প্রায় সময় আসে। হরতাল কার? হরতাল কি শব্দ? হরতাল কি শব্দ একটু জানাবেন, দেখি পারেন কিনা। হরতাল কি শব্দ? কোন ধরনের শব্দ? আমরা বিদেশি শব্দ পড়ানোর সময় বলছিলাম, একটু দেখে নেওয়ার জন্য। হরতাল কোন দেশি শব্দ, অথবা কোন দেশি শব্দ একটু জানাবেন। ঠিক আছে, এটাও লিখেছেন উনি, এটা ওনার লেখা। এরপর হচ্ছে গীতিগুচ্ছ লিখেছেন। গীতিগুচ্ছ ওনার কাব্যগ্রন্থ, যেটা 1965 সালে প্রকাশ হয়। এখন একটু জানাবেন গীতবিতান কার কাব্যগ্রন্থ? গুজরাটি শব্দ, ওকে রাইট অ্যান্সার যে দিয়েছেন অনেকে। গীতবিতান কার কাব্যগ্রন্থ জানাবেন। গীতিগুচ্ছ হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ, আপনারা একটু জানাবেন গীতবিতান কার কাব্যগ্রন্থ। ঠিক আছে, কার লেখা কাব্যগ্রন্থ একটু জানাবেন। এই কাব্যগ্রন্থগুলো মুখস্থ রাখলে হবে, পরীক্ষায় রিটেনে দুইটা আগে আসতে পারে, 3টি কাব্যগ্রন্থের নাম লিখুন, অথবা প্রিলিতে আসতে পারে অভিযান কার লেখা। ঠিক আছে, এইগুলো ইচ্ছাতে বেশি এই পর্যন্ত আসে নাই। হরতাল কার লেখা, তাহলে অভিযান, পূর্বাভাস, হরতাল, এগুলো এইভাবে মনে রাখার চেষ্টা করবেন। সর্বোচ্চ এই দুইটা পূর্বাভাস গুমনাই প্রকাশিত হয় 21 সালে। ঠিক আছে, ছাড়পত্র মৃত্যুর 3 মাস পর প্রকাশিত হয়। এই প্রত্যেকটা বিষয় প্রকাশ হয় আসলে ওনার মৃত্যুর পর। ওনার আমরা প্রথমে পড়ে ফেলছিলাম, সেটা হচ্ছে ওনার জীবদ্দশায় শুধুমাত্র একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল আকাল নামে, যেটা 50-এর মনন্তরের উপর ভিত্তি করে প্রেক্ষাপটে রচিত হয়েছিল। আর বাকি লেখাগুলো লিখেছেন, ঠিক আছে, প্রকাশ দেখে যেতে পারেন নাই, ওনার মৃত্যুর পর প্রকাশিত হয়। উনি অল্প বয়সে মারা যান। এরপর আমরা যাব ওনার বিখ্যাত উক্তি, যেগুলো পরীক্ষায় ঘুরে ফিরে প্রায় সময় আসে। ওনার বিখ্যাত উক্তি যদি আমরা দেখি, এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে পথ। আমরা প্রায় সময় পড়ি, এবং এটা ভাব সম্প্রসারণের জন্য ইম্পর্টেন্ট। এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে পথ, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য, কি একটা আসছে এরকম, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য। এই দুইটা নেওয়া হয়েছিল কোত্থেকে? ছাড়পত্র থেকে। কোত্থেকে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোত্থেকে এই উক্তিগুলো নেওয়া হয়েছে। এরপর যদি আমরা দেখি, সাবাস বাংলাদেশ, অবাক দৃষ্টিতে থাকিয়ে রয়, আমরা প্রায় সময় এটাতে অনেকে গানও রচনা করেছেন এটা নিয়ে। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, ওনার কোটেশনগুলো ইম্পর্টেন্ট। কুদার রাজ্যে, আমরা প্রায় সময় একটা জিনিস পড়ে থাকি অথবা শুনে থাকি, কুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। আমরা প্রায় সময় বলে থাকি কুদার রাজ্যে
পৃথিবী গদ্যময়। আর অনেক আছে, পূর্ণিমা চাঁদ যেন জলসানা রুটি, এটা নেওয়া হয়েছে কোত্থেকে? হে মহাজীবন থেকে। হে তারপর হচ্ছে কত গ্রাম কত পথ যায় সবে সরে সরে। এটা কত পথ যায় সরে সরে। যারা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছে অথবা বর্তমান 9-10 যেটা এনসিটিভির বই রয়েছে সেখানে এই পাঠ্য বইটা ইনক্লুড করা হয়েছে। রানার নামক একটা কবিতা আছে, রানার থেকে, রানার রানার নামক কবিতা থেকে এই কোটেশনটা নেওয়া হয়েছে, কত গ্রাম কত পথ যায় সরে সরে। তাহলে আমরা দেখেছি ওনার কবিতাগুলা আমরা ভাব সম্প্রসারণও প্রায় সময় আসে দেখলাম, অথবা এই কবিতাগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার বিভিন্ন বিসিএস জুডিশিয়ারি অথবা পিএসসির বিভিন্ন পরীক্ষায় এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো আসছে। দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখতে হবে। এর আগের কোয়েশ্চেন যেটা বলেছিলাম গীত বিতান, এটা দুজনের অ্যান্সার দিয়েছেন, দুজনের অ্যান্সারে রাইট। আর রশিদ এবং স্বপ্নচূড়া, ওকে, বোথ আর কারেক্ট। এগুলো একটু দেখে নেবেন। এরপর আরেকটা আছে হিমালয় থেকে সুন্দরবন, এটাও কিন্তু ওনার, তবে কি কোত্থেকে নেওয়া হয়েছে মুহূর্তে বলা যাচ্ছে না, একটু দেখে নেবেন। হিমালয় থেকে সুন্দরবন, এটাও হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের, হিমালয় থেকে সুন্দরবন। এই উক্তিগুলো দেখে নেবেন পরীক্ষায়। উক্তিটি কার অথবা কোথা থেকে নেওয়া হয়েছে, বোথ আর ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ভালো মতো দেখে নিতে হবে। ওকে, আমরা সুকান্ত ভট্টাচার্য এখানে শেষ করছি। এরপর আমরা দেখবো হাসান আজিজুল হক, একটু দেখে নিতে হবে। ফাতেমা বৃষ্টি জানিয়েছেন সাবাস বাংলাদেশ, এটা দুরমোর থেকে নেওয়া হয়েছে, দুরমোর। এরপর আমরা যাব হাসান আজিজুল হকে। উনি এখনো বেঁচে আছেন, 1939 সাল থেকে বর্তমান। গত 1 বছরের আপডেট আমি নাই, উনি বেঁচে আছেন কিনা জানাবেন কেউ যদি জানেন, নাকি মারা গেছেন। তবে বর্তমান এখনো 1939 সালে থেকে উনি মারা যান নাই। ওনাকে বেসিক্যালি বলা হয় ছোট গল্পকার এবং কথা সাহিত্যিক। কথা সাহিত্যিক, ওনার প্রায় গল্পের পটভূমি হচ্ছে, যারা অনেকে রাজশাহীর অঞ্চলের আমার এখানে কানেক্টেড আছেন, রাজশাহী এলাকার, উনি রাঢ় অঞ্চলের ওনার গল্পের পটভূমিগুলা, কারণ ওনার বেড়ে ওঠা সেখানেই। রাজশাহী যেটা বললাম রাঢ় অঞ্চল, রাজশাহী ওনার গল্পের পটভূমি। ওনার প্রায় গল্পের পটভূমি হচ্ছে ঠিক আছে। 2009 সালে উনি ঢাকা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চেয়ার পদে মনোনীত হয়। 2009 সালে ঢাবিতে বঙ্গবন্ধু চেয়ার। কত সালে? 2009 সালে। কোথায়? ঢাবিতে কি হন? বঙ্গবন্ধু চেয়ার মনোনীত হন। ঠিক আছে, এই হচ্ছে ওনার বিষয়ে মোটামুটি টুকটাক ইনফরমেশন। এরপর আমরা চলে যাব হচ্ছে ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। ওনারা বেশি আসলে তেমন কিছু লিখেন নাই, অথবা যা লিখেছেন সব কিছু আসে না, যেগুলো আসে সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করা হবে। ওনার প্রথম উপন্যাস হচ্ছে শামুক। ওকে, এরপর আমরা দেখবো ওনার একটা উপন্যাস অনেক বেশি আলোচিত এবং প্রায় সময় দেখা গেছে বিভিন্ন পরীক্ষায় আসছে। এটা হচ্ছে আগুন পাখি, যেটা 2006 সালে প্রকাশিত হয়। আগুন পাখি, এই আগুন পাখি উপন্যাস হচ্ছে কোন পটভূমিতে লেখা? অবশ্যই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে।
দেশ বিভাগ পটভূমি। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি এখানে কি ফুটে উঠেছে, হিন্দু মুসলমানের জীবন, হিন্দু মুসলমানের জীবন। ওকে, এরপর যদি আমরা দেখি এখানে শেষ বাক্য কি, এখানে শেষ বাক্য হচ্ছে এখানে এক বুক বাঙ্গা দেশভাগের গল্প। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এক বুক বাঙ্গা দেশভাগের গল্প, এই এই উক্তিটি কে করেছেন অথবা কোন উপন্যাসে এই উক্তিটি করা হয়েছে, দেশভাগের গল্প। যেহেতু দেশভাগের পটভূমি নিয়ে রচিত আগুন পাখি উপন্যাসটি, সেখানে শেষ বাক্য, উপন্যাসের শেষ বাক্য ছিল এক বুক বাঙ্গা দেশভাগের গল্প। ঠিক আছে, এটা দিস ইজ ইম্পর্টেন্ট। এবং এখানে বেসিক্যালি হিন্দু মুসলমানের জীবন। আমরা জানি আমাদের ভারত পাকিস্তান ভাগ হয়েছিল দ্বিজাতি তথ্যের মাধ্যমে, যেখানে হচ্ছে হিন্দু মুসলমান আলাদা হয়ে যায় গিয়েই দুইটা রাষ্ট্র গঠিত হবে। আসলে সেজন্য এখানে হিন্দু মুসলমানের জীবন ফুটে উঠেছে আগুন পাখি, যেটা প্রকাশ হয় কত সালে, 2006 সালে। এটাও ইম্পর্টেন্ট, এটার প্রকাশ সালটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখবো ওনার আর একটা উপন্যাস প্রায় সময় পরীক্ষা আসে, এটার নাম হচ্ছে সাবিত্রী উপাখ্যান। সাবিত্রী আরটা হচ্ছে বৃত্তায়ন, এগুলো একটু দেখে নেবেন। বৃত্তায়ন, এই চারটা উপন্যাস ওনার দেখলে হবে, শামুক, আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান। ঠিক আছে, প্রিলির জন্য সব দেখে যাবেন, রিটেনের জন্য একটা দুইটা মুখস্থ করবেন, যেটা ইম্পর্টেন্ট সেগুলো পরীক্ষা যদি আসে যাতে অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, এরপর আমরা যাব হচ্ছে ওনার গল্পগ্রন্থ। ওনার গল্পগ্রন্থগুলো ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট কিছুক্ষণের মধ্যে বলছি। নামহীন, গোত্রহীন, ওনার দুইটা গল্পগ্রন্থের নাম বলা হবে, দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হলো, নামহীন গোত্রহীন এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। এটা কি ভিত্তিক? আমি প্রথমে বলেছিলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক বা আন্দোলন ভিত্তিক, অথবা কোনো হিস্ট্রিক্যাল কোনো ইনসিডেন্ট স্টোরি, অথবা আমাদের ইতিহাস আশ্রিত কোনো রচনা হলে সেটা অবশ্যই কি হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। এরপর আরেকটা হচ্ছে আত্মজ একটি করবী গাছ। এটা হচ্ছে দেশভাগ, এটার প্রেক্ষাপট কি, দেশভাগ। দ্যাটস ওয়াই দিস এই নামহীন এবং গোত্রহীন আত্মজয় করবী গাছ দুইটাই ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে নামহীন গোত্রহীন যুদ্ধ ভিত্তিক, আত্মজয় করবী গাছ হচ্ছে দেশভাগের উপর ভিত্তি করেই রচনা করা হয়েছে। দ্যাটস ওয়াই এই গল্প দুইটাই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার উপযোগী। এরপর আমরা দেখবো হচ্ছে ওনার প্রবন্ধ। বেশি লিখেন নাই, যা লিখেছেন মোটামুটি পরীক্ষায় কয়েকটা আসছে, এই জন্যই বলা। ঠিক আছে, এবং সিলেবাসে ইনক্লুডেড করা হয়েছে। মনে রাখবেন যারা মুক্তিযুদ্ধ ভিত্তিক লিখেছেন ওনারা মার্ক্সবাদী বলতে কি বুঝিয়েছে স্যার? মার্ক্সবাদী মানে হচ্ছে কার্ল মার্ক্সের নাম শুনছেন আপনারা, সমাজতন্ত্রে বিশ্বাস করতেন। কার্ল মার্ক্সের ভাবধারা, ওনার চেতনা, ওনার আদর্শকে যারা লালন করেন, যারা বিশ্বাস করেন, ওনাদেরকে বলা হয়তো মার্ক্সবাদী। বিশেষ করে মার্ক্সবাদী আর সমাজতন্ত্র কিঞ্চিত পার্থক্য থাকলে অনেকটা সিমিলারিটি রয়েছে। সমাজতন্ত্র যারা বুঝেন তারা জানেন এটা কার্ল মার্ক্স হচ্ছে সমাজতন্ত্রের অনেকটা, কার্ল মার্ক্সের তত্ত্বের মধ্যে উনি অনেকাংশেই সমাজতন্ত্রের ধারণাটা প্রতিফলিত হয় বলে অনেকেই মনে করে থাকেন। হোয়াট এভার, এই কার্ল মার্ক্সবাদী আসলে এটাই সমাজতন্ত্র। আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্র, উনি মার্ক্সবাদী মানে হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেমনটা চায়নাতে রয়েছে। আর বিশেষ কিছু বলা হচ্ছে না, এগুলা আপনারা জিকে ক্লাসে ভালো আরো বলা হবে ইনশাল্লাহ। একজন ইনফরমেশন দিয়েছেন যে উনি মারা গেছেন 2021 সালে। থ্যাংক ইউ ভেরি মাচ, দুজনেই ইনফরমেশন দিয়েছেন। তাহলে এটা 2021, তাহলে ওনার 2021 সাল। ঠিক আছে, এরপর হচ্ছে গল্পগ্রন্থের পর যদি দেখি ওনার প্রবন্ধ। একাত্তর এটা পরীক্ষা আসছে, প্রিভিয়াস ইয়ার পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা। 71 করতলে ছিন্ন মাথা।
ঠিক আছে, এটা নাম শুনলে বোঝা যাচ্ছে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। ওকে, এরপর হচ্ছে চালচিত্রের খুঁটিনাটি। দেখতে হবে একটু, ওনার একটা সম্পাদিত পত্রিকা আছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসার উপযোগী, অসীমান্তিক। আমাকে একটু জানাবেন, যারা সংযুক্ত আছেন তারা একটু জানাবেন, সর্বশুভকরী কার সম্পাদিত পত্রিকা? সর্বশুভকরী। ঠিক আছে, অসীমান্তিক ওনার সম্পাদিত পত্রিকা। সর্বশুভকরী কার সম্পাদিত পত্রিকা? এবং ধূমকেতু পত্রিকার সম্পাদক কে? ঠিক আছে, এবং ধূমকেতু পত্রিকার যে স্লোগান ছিল সেটা কে দিয়েছিলেন? ওকে, এটা একটা বিষয়। এরপর হচ্ছে শিকা পত্রিকার স্লোগান কি? শিকা কোন সংগঠনের মুখপত্র ছিল? এই অ্যান্সারগুলো আপনারা আস্তে আস্তে দিয়ে দেন। ঠিক আছে, পত্রিকা রিলেটেড প্রশ্ন আসতে পারে এই জন্য। সর্বশুভকরী শুধু অ্যান্সারটা লিখলে হবে। সর্বশুভকরী কার সম্পাদিত পত্রিকা এবং ধূমকেতু পত্রিকার স্লোগান কে লিখেছেন? ধূমকেতু কার পত্রিকা? ওকে, একটা ওয়ার্ডে অ্যান্সার দিবেন। আর একটা হচ্ছে শিকা পত্রিকা কোন সংগঠনের মুখপত্র অথবা পত্রিকা ছিল? শিকা পত্রিকার স্লোগান কি? ওকে, তাহলে এই পর্যন্ত ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে। এরপর আমরা চলে যাব হচ্ছে সৈয়দ শামসুল হকে। এগুলা ইনফরমেশন আসলে অনেক কম যা আছে এগুলো একটু দেখতে হবে ভালো মতো। ওনাকে ইনক্লুড করা হয়েছে ঠিক এই কারণে, উনি অনেক বেশি আলোচিত এবং সমাদৃত বাংলা সাহিত্যে। ওনার লেখা মুক্তিযুদ্ধভিত্তিক অনেক লেখা লিখেছেন, উনি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক লিখেছেন, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসও লিখেছেন একাধারে, সেজন্য উনি ইম্পর্টেন্ট। মাইকেল মধুসূদন দত্ত রং আনসার, একজন জানিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত রং আনসার। এর আগে মদন মোহন তর্কলঙ্কার, এটাও রং। ধূমকেতু কাজী নজরুল ইসলাম, এবং এটার স্লোগান আয় রে ধূমকেতু রবীন্দ্রনাথ। ঠিক আছে, এটা মেলানো ঠিক আছে। এরপর ইসলাম, কি অবস্থা স্যার? আপনাদের অনেকের অ্যান্সার ঠিক আছে। এখানে মদন মোহন তর্কলঙ্কারের নাম আসবে না, এখানে মাইকেল মধুসূদন দত্তের নাম আসবে না, এটা কোনোভাবে অ্যান্সার না, কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না। ঠিক আছে, শিকা পত্রিকা, আচ্ছা সব বাদ দিয়ে একটা অ্যান্সার বলেন যে শিকা পত্রিকা কোন সংগঠনের মুখপত্র ছিল এবং সেটার স্লোগান কি? একটু জানাবেন, কষ্ট করে এটা জানাবেন। এইটাই জানান, আরগুলো জানাতে হবে না। শিকা পত্রিকা কোন সংগঠনের মুখপত্র ছিল এবং সেটার স্লোগান কি? একটু জানাবেন। ওনার বিষয়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি দেশরত্ন উপাধি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি দেশরত্ন উপাধি দেন। ওনাকে বলা হয় বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক। সব্যসাচী কাদেরকে বলা হয় জানেন? সব্যসাচী বলা হয় যাদের দুই হাত সমানভাবে চলে।
ডান বাম সমানভাবে তাদের সব্যসাচী বলে। আসলে সেটা না, ওনাকে সব্যসাচী বলা হয় ওনার লেখালেখির কারণে, অথবা এটার আসলে প্রেক্ষাপট রয়েছে, তবে ওনাকে সব্যসাচী লেখক বলা হয়। এবং উনি বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সবচেয়ে কম বয়সের মধ্যে তিনি। বাংলা একাডেমি পুরস্কার যারা পেয়েছেন তাদের মধ্যে সর্বকনিষ্ঠ সর্বকম বয়সে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করতে পেরেছেন সৈয়দ শামসুল হক, সেটা 29 বছর বয়সে। কত বছর বয়সে? সবচাইতে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 29 বছর বয়সে। ঠিক আছে, অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। আর এটার হচ্ছে আর রশিদ রাইট অ্যান্সার। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, এবং মুক্তি সেখানে অসম্ভব, এটা ছিল। ওকে, এরপর আমরা এখানে চলে আসি। আরেকজন লেখক আমরা ডক্টর আনোয়ারা সৈয়দ ছিলেন, তার আনোয়ারা সৈয়দের অনেক প্রবন্ধ, অনেক লেখালেখি আছে মোটামুটি। এটা ছিলেন ওনার সহধর্মিনী, তার মানে ওনারা দুই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন। ডক্টর আনোয়ারা সৈয়দ সহধর্মিনী ছিলেন ওনার সহধর্মিনী। প্রথম গল্প উদয়ান্ত। উদয়ান্ত হচ্ছে ওনার প্রথম গল্প। আমাকে একটু জানাবেন, পিপাসা কার প্রথম প্রকাশিত গল্প? পিপাসা কার প্রকাশিত প্রথম গল্প? এর আগের অ্যান্সারগুলো ঠিক আছে, অনেকে দিয়েছেন। ওকে, রাইট, ভেরি গুড। এখন জানাবেন পিপাসা কার প্রকাশিত প্রথম গল্প, একটু জানাবেন। ওনার প্রকাশিত প্রথম গল্প হচ্ছে উদয়ান্ত। এরপর আমরা চলে যাব ওনার উল্লেখযোগ্য উপন্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো, যেগুলো পরীক্ষার আসার উপযোগী। ওনার দেয়ালের দেশ হচ্ছে ওনার প্রথম উপন্যাস, এবং নিষিদ্ধ লোবান অনেক বেশি আলোচিত এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি উপন্যাস হচ্ছে নিষিদ্ধ লোবান। প্রিলি রিটেন বাই বা 3 ক্ষেত্রে ইম্পর্টেন্ট, প্রিলি রিটেন বাই বা 3 ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। এটা ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, যার কারণে বললাম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের 3টি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম লিখুন, অথবা ভাই এত জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধ উপন্যাস পড়েছেন কি না, তখন সেক্ষেত্রে অথবা কয়টি নাম বলুন, তো সেক্ষেত্রে আপনাকে এগুলো মেনশন করতে হবে অবশ্যই। এটির অবলম্বনে নাসির উদ্দিন ইউসুফ একটা গেরিলা চরিত্র করেন। এই নিষিদ্ধ লোবানের অবলম্বনে পরিচালক নাসির উদ্দিন ইউসুফ একটা করে গেরিলা চলচ্চিত্র করে, মুভি। নাসির উদ্দিন পরিচালক ছিল নাসির উদ্দিন ইউসুফ। ওকে, এরপর হচ্ছে এটার প্রধান চরিত্র বিলকিস সিরাজ। বিলকিস সিরাজ।
এই উপন্যাসের শেষে বিলকিস কি করে পাকিস্তানি সেনাকে জড়িয়ে ধরে আগুনে ঝাঁপ দেয়। আপনাকে ভাইভাতে প্রায় সময় জিজ্ঞেস করা হয় একটা প্রশ্ন, মুক্তিযুদ্ধভিত্তিক কোনো উপন্যাস পড়েছেন কিনা, কোনো মুভি দেখেছেন কিনা। সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা অথবা দুইটা উপন্যাস পড়ে রাখতে পারেন। একদম যদি পড়ার কোনো সাহিত্য পড়ার অভ্যাস না থাকে, পড়তে ইচ্ছা না হয়, সেক্ষেত্রে অন্তত রিভিউ দেখে নেবেন। মুভি রিভিউ অথবা উপন্যাসের রিভিউ পাওয়া যায়, সেগুলো দেখে নেবেন। তবে পড়লে অবশ্যই ভালো। যে কোনো উপন্যাস পড়তে পারেন, তবে একটা দুইটা পড়ে ফেলবেন, কারণ ভাইভা তো জিজ্ঞেস করা হয়। আর নিষিদ্ধুল আলম হচ্ছে অনেক বেশি মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত উপন্যাস, ঠিক আছে, পরীক্ষায় আসে। এটাও অবলম্বনে মুভিও হয়েছে, এটার নাম হচ্ছে গেরিলা, যেটা করেছেন নাসির উদ্দিন ইউসুফ। আর এই উপন্যাসের প্রধান চরিত্র যদি বলি বিলকিস এবং সিরাজ। এখানে সিরাজ কিন্তু জাতে হিন্দু ছিল, ঠিক আছে। উপন্যাসের শেষে পাকিস্তানের সৈন্যকে জড়িয়ে ধরে বিলকিস কি করে আগুনে ঝাঁপ দেয়। দ্যাট মিনস ওটাও একটা ওয়ান কাইন্ড অফ দেশপ্রেম ছিল, পাকিস্তানি সেনাকে মারার একটা প্রয়াস ছিল ওর এই কাজের মাধ্যমে। হোয়াটএভার। এরপর আমরা দেখব ওনার আরেকটা আলোচিত উপন্যাস, যেটাও মুক্তিযুদ্ধভিত্তিক, নীল দংশন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ঠিক আছে। এরপর দেখবো আমরা দ্বিতীয় দিনের কাহিনী। ওনার এই নিষিদ্ধ লবণ এবং নীল দংশন খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় মুক্তিযুদ্ধভিত্তিক যখন উপন্যাস পড়বেন, নিষিদ্ধ লবণ এবং নীল দংশন আমরা কিছুক্ষণ পরে বলবো। ওরা সৈয়দ শামসুল হকের লিখিত উপন্যাস, ঠিক আছে। আর দ্বিতীয় দিনের কাহিনী হচ্ছে আত্মসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে। এটা লিখেছে, এটা হতো 1984 সালে। 1984 সালে প্রকাশিত হয়। এটা আত্মসামাজিক ও তৎকালীন সময়ের আত্মসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে উনি এই উপন্যাস লিখেন। ওকে। ওনার আরেকটা উপন্যাস হচ্ছে খেলারাম খেলে যা। একটা উপন্যাসের বৈশিষ্ট্য অথবা যে ক্যাটাগরিতে, যে অ্যাসপেক্টে, যে বিষয়ের উপর ভিত্তি করে হওয়া উচিত, সেইটা হয়তো বা মেনটেন করে নাই বলে ওনার লিখিত এই উপন্যাসকে, খেলারাম খেলে যা উপন্যাসকে হুমায়ুন আজাদ অপন্যাস বলেছেন। কি বলেছেন? অপন্যাস। পরীক্ষা প্রশ্ন হয়তো চলে আসতে পারে, হুমায়ুন আজাদ সৈয়দ শামসুল হকের কোন উপন্যাসকে অপন্যাস বলেছেন? সেটা হচ্ছে খেলারাম খেলে যা। হুমায়ুন আজাদ অপন্যাস বলেছে, উপন্যাস না, অপন্যাস। স্বর ও অপন্যাস বলেছেন। ওকে। এরপর যদি আরদের সীমানা ছাড়িয়ে 21 এক মুঠো জন্মভূমি। এই সবগুলো হচ্ছে সৈয়দ শামসুল হকের উপন্যাস এবং পরীক্ষা আসার উপযোগী এবং গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো। সবচেয়ে বেশি উপন্যাস ইম্পর্টেন্ট হচ্ছে নিষিদ্ধ লবণ এবং নীল দংশন, জানতে হবে অবশ্যই, পরীক্ষার আসার উপযোগী। এর বাইরে ওনার প্রথম উপন্যাস দেয়ালের দেশ, এরপর দ্বিতীয় দিনের কাহিনী ওনার উপন্যাস, যেটা হচ্ছে 1984 সালে প্রকাশিত হয়। তৎকালীন আত্মসামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে এটা লেখেন। ওনার একটা উপন্যাসকে হুমায়ুন আজাদ অপন্যাস বলেছেন, সেটার নাম হচ্ছে খেলারাম খেলে যা। এরপর ওনার সীমানা ছাড়িয়ে এক মুঠো জন্মভূমি, সেগুলো হচ্ছে ওনার উপন্যাস। এগুলা বিগত সময়ে পিএসসির পরীক্ষায় আসছে, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এর আগের কোয়েশ্চেনে দুজন রাইট অ্যান্সার দিয়েছেন, রেবেকা সুলতানা এবং মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। বেগম রোকেয়া শেখাওয়াত হোসেনের প্রকাশিত প্রথম গল্প হচ্ছে পিপাসা। ওকে, আপনারা রাইট অ্যান্সার দিয়েছেন। এরপর আমরা দেখব হচ্ছে ওনার কাব্যনাট্য, সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য।
এই কাব্যনাট্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পায়ের আওয়াজ পায়, এটা নাটকে বলা হয় পায়ের পায়ের আওয়াজ পায়। এটা মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক এবং প্রথম নাটকও বলা হয় মনে হয় এটাকে, মুক্তিযুদ্ধভিত্তিক। ওকে, এরপর দেখবো আমরা এখানে এখানে একটা পীরের উক্তি রয়েছে, যেটা এটা হচ্ছে দাগ একটা দাগ রাইখা যায়। এই নাটকে এই কাব্যনাট্যে একটা পীরের উক্তি আছে, এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট। সেটা হলো দাগ একটা দাগ রাইখা যায়। ওকে, এরপর ওনার আরেকটা আলোচিত নাটক রয়েছে যেটা পরীক্ষার আসার উপযোগী এবং বিভিন্ন সময় পরীক্ষায় আসছে, সেটা হলো নুরুল দ্বীনের সারা জীবন। নুরুল দ্বীনের সারা জীবন, যেটার বেসিক্যালি হচ্ছে রংপুরের কৃষক বিদ্রোহ। এটা তৎকালীন সময়ে রংপুরের কৃষকদের বিদ্রোহের প্রেক্ষাপটে অবলম্বনে এই নুরুল দ্বীনের সারা জীবন সৈয়দ শামসুল হক লিখেন। এবং এখানে বেসিক্যালি 1782 সালে গভর্নমেন্ট ওয়ারেন্ট সিস্টেম, এখানে হিস্ট্রিক্যাল প্রেক্ষাপট সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে। এটার একটা বিখ্যাত উক্তি আমরা দেখব, জাগো বাহে কুন্টে সবাই। জাগো বাহে কুন্টে সবাই। তাহলে ওনার দুইটা নাটক কাব্যনাট্য আমরা পেয়েছি। প্রথমটা হচ্ছে পায়ের আওয়াজ পায়, যেটা মুক্তিযুদ্ধের ভিত্তিক একটা কাব্যনাট্য অথবা নাটক বলা হয়। এখানে একটা পীরের উক্তি পেয়েছি। এই উপন্যাসে এই কাব্যনাটকের প্রেক্ষাপটে একটা দাগ রাইখা যায়। আর এরপর আমরা ওনারা একটা কাব্যনাট্য পেয়েছি নুরুল দ্বীনের সারা জীবন, যেটা হচ্ছে রংপুরের কৃষক বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত একটা কাব্যনাট্য। এখানেও একটা উক্তি রয়েছে, জাগো বাহে কুন্টে সবাই, দিস আর ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, দ্যাটস ওয়াই। এইগুলো অবশ্যই আপনাদের একটু দেখতে হবে। এরপর দেখবো এই জাগো বাহে, এটা বলেছে এই নাটকের চরিত্র কদম আলী। ওকে, এরপর কাব্যগ্রন্থ দেখবো আমরা। ওনারগুলো প্রায় সময় পরীক্ষা আসে। একটা হচ্ছে পরাণের গহীন ভিতর, এটা হচ্ছে আঞ্চলিক ভাষারীতির উপর ভিত্তি করে লেখা। আঞ্চলিক আমি জন্মগ্রহণ করিনি, তাহলে আমরা যেটা দেখলাম, ওনার দুইটা কাব্যগ্রন্থ পেলাম, দুইটা কাব্যনাট্য পেলাম, সবগুলোই পরীক্ষায় আসার উপযোগী। পরীক্ষায় আসে সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। ওনার কাব্যগ্রন্থ হচ্ছে পরাণের গহীন ভিত্তির, যেটা আঞ্চলিক ভাষারীতির উপর লেখা। আমি জন্মগ্রহণ করিনি ওনার আর একটা কাব্যগ্রন্থ। ওনার একটা কবিতা বর্তমান ক্লাস 9-10 পাঠ্য বইয়ে ইনক্লুডেড, অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আমার পরিচয়, ওনার কবিতা। এটা একটা কবিতা, সৈয়দ শামসুল হক। দ্যাটস অল অ্যাবাউট সৈয়দ শামসুল হক।
এগুলা যেগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি এগুলো অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এগুলো সবচাইতে গুরুত্ব সহকারে সবার আগে দেখবেন। এগুলো পরে আমি বারবার বলি কোর ইনফরমেশনগুলো যেগুলো সবচাইতে ইম্পর্টেন্ট সেগুলো পরে অথবা আত্মস্থ করে যদি হজম করতে পারেন, মাথায় রাখতে পারেন, তখন আরও ইনফরমেশন আপনারা ইনপুট দিবেন ব্রেইনে, ঠিক আছে, যাতে কোনো প্রকার জগা খিচুড়ি পাকিয়ে না যায়। পরীক্ষা অতি সন্নিকটে, আমাদের আপনাদের নিজেদের মতো করে পড়াগুলো গুছাই ফেলতে হবে। এখন ক্লাস একটা দাঁচে যাচ্ছে, এখন বাংলা হচ্ছে, সামনে আপনাদেরকে হয়তো ইংলিশ দিবে অথবা অন্য কোনো সাবজেক্টে দিবে, কিন্তু আপনাদেরকে আগে যেগুলো ক্লাস হয়ে গেছে অনেক কিছু ইতিমধ্যে ভুলে গেছেন, এগুলো নিজেদের মতো সময় বের করে আস্তে আস্তে রিভাইজ করতে হবে। আগে যেগুলো 2 মাস আগে 1 মাস আগে ক্লাস হয়ে গেছে সেগুলা সেই সিলেবাসগুলো সেই পড়াশোনাগুলো এখন একটু রিভিশন দিতে হবে, ঠিক নিজের মতো করে। ওভারঅল সিলেবাসটা কীভাবে আগামী 2 মাসের মধ্যে কভার করবেন এটা ভালো মতো নিজের মতো করে একটা রুটিন করে সেলফ রুটিন করে সেট করে ফেলেন, ঠিক আছে। শুধু ক্লাসের সাথে আগালে হবে না, ক্লাসের সাথে ক্লাসের সাথে বিষয়গুলো বুঝে নেবেন, ভালো মতো তৈরি করে নেবেন। আগে যেগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো এখন রিভিশন দেন, ভবিষ্যতে যেগুলো ক্লাস হবে এগুলোর খুঁটিনাটি ইনফরমেশন আপনারা এখন থেকে নিয়ে রাখেন। এটা হবে ওয়াইজ ডিসিশন, এটা হবে আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে একটা ভালো একটা ডিসিশন। কারণ সময় সার্কুলার চলে আসলে 1 মাস সময় দিতে পারে, তখন সেই ক্ষেত্রে হয়তো বা পরিস্থিতি ডিফারেন্ট হতে পারে। ওকে, তো পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে করেন। গতকালকে রেজাল্ট দিয়ে দিয়েছে মানে আপনাদের 16তম নিয়ে অলরেডি চিন্তা শুরু হয়ে যাবে, 16তম সার্কুলার কখন দিবে। কারণ গ্যাজেট দিয়ে ফেলছে মানে আমাদের নিয়ে আর চিন্তা নাই, আমাদের রেসপেক্টিভ যেগুলো কোড রয়েছে আমাদেরকে তারা বরণ করে নিয়ে আমাদের কাজগুলো ওনারাই বুঝে দিবেন। এখানে জুডিশিয়াল সার্ভিস কমিশনের কোনো কাজ নাই। আর যেটা 15তম কালকে রেজাল্ট হয়ে গেছে, এখানেও জুডিশিয়াল সার্ভিস কমিশনের কোনো কাজ নাই, কারণ এটা হচ্ছে গ্যাজেট প্রকাশ পর্যন্ত এগুলো আইন মন্ত্রণালয়, ল মিনিস্ট্রির কাজ। এখানে বিভিন্ন আমাদের ল এনফোর্সিং এজেন্সিরা কি করবে, ভেরিফিকেশন করে রিপোর্ট দিবে, এগুলো হচ্ছে প্রসিডিউরাল কাজ। এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এখানে কোনো কাজ নাই। দ্যাট মিনস আপনাদের নিয়ে ওরা অলরেডি কনসার্ন, সেজন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে সার্কুলার আসতে পারে। আপনাদের যারা আমার সাথে সংযুক্ত আছেন এবং পরে যারা ক্লাস দেখবেন, আমি বলবো নিজেদের মতো করে আগামী 2 মাসের 60 দিনের 60 ডেজ একটা প্ল্যান করে পড়াশোনা ভালো মতো স্টার্ট করে দেন, যাতে এই 16তম কোনোভাবেই আপনার মিস না যায়। আগে প্রিলিমিনারিটা ভালো মতো ক্যাচ করেন এবং রিটেনও যাতে কোনো প্রকার হাতছাড়া না হয় সেটা মাথায় রেখে ভাইভা পর্যন্ত যাওয়াটা লক্ষ্য হওয়া উচিত। ভাইভা পর্যন্ত যেতে পারা মানে আমি বলবো নিঃসন্দেহে আপনি হচ্ছে অনেকগুলো মেধাবীদের একজন। এরপরে আপনার পরিশ্রম এবং ভাগ্য দুটাই ফেভার করলে হয়। অনেক মেধাবী আমার দেখা, আমাদের চেয়েও মেধাবী অনেকে এখনো জুডিশিয়ারিতে রিকমেন্ডেড হয় নাই। তো শুধুমাত্র তারা, আমি বলবো কোনো না কোনো জায়গায় হয়তো বা তাদের উইকনেস থেকে গেছে, ওরা ক্যাচ করতে পারে নাই, অথবা বলবো ভাগ্য তাদের সহায় হচ্ছে না। তো ভাইভা পর্যন্ত যাওয়াটা আমি বলবো আপনি যে মেধাবী সেটা আপনি প্রুভ করে ফেলবেন, নিজেকে নিজে প্রুভ করবেন। এরপর এটা আল্লাহর উপর ছেড়ে দিবেন, মা ও দোয়া লাগবে, সব কিছু মিলাই। তবে আপনার সাথে যারা সংযুক্ত আছেন তাদের প্রতি আমার আর্নেস্ট রিকোয়েস্ট হবে, ভাইভা পর্যন্ত যাতে আপনাদের 16তম কেউ ঠেকাতে না পারে, সেইভাবে এখন থেকে সময়টা ভালো মতো ইউটিলাইজ করেন, একটা মাস্টার প্ল্যান করেন নিজের মতো। সকালে ভালো লাগলে সকালে পড়েন, রাতে ভালো লাগলে রাতে ভালো লাগেন। বিভিন্ন এনগেজমেন্ট থাকবে, কারো টিউশন থাকবে, কারো জব থাকবে, কারো একাডেমিক সেমিস্টারের পরীক্ষা থাকাটা স্বাভাবিক। মানুষ কখনো সমস্যাহীন কখনো পৃথিবী হয় না, সম্পূর্ণ ফ্রিও কখনো মানুষ হয় না। তো আপনার যে সময় আছে সময়ের মধ্যে থেকে আপনাকে সময় বের করে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। জুডিশিয়ারিকে আমি বলি একটা সাপলুডো খেলার নেই। বিসিএস এর ক্ষেত্রে আপনার কি হয়, আপনি ভাইভাতে যাবেন, ভালো একটা মার্কস পেলেন, যদি আপনার কাঙ্ক্ষিত ক্যাডার নাও আসে, আপনার জন্য কোনো না কোনো একটা চাকরি হয়তো থাকতে পারে ভাইভাতে পাস করলে। নন ক্যাডারের জবগুলো যেগুলো 9 গ্রেডের কিছু হয়তো লিমিটেশনস আছে, কিন্তু এই জুডিশিয়ারিতে আপনি ভাইভা পর্যন্ত গিয়ে এরপর সাপলুডো খেলায় যখন সাপের মুখে পড়ে আবার পিছনে ব্যাগ চলে আসে, আমি বলে আপনাকে 0 থেকে শুরু করতে হয়। প্রতিবারেই 16তম 17তম 18তম প্রতিবারে ফ্রেশ মুখ আসবে, অনেক মেধাবী মুখ আসবে, অনেক পরিশ্রমী মুখ আসবে। সবার সাথে আপনার ফাইট করতে হবে। ফাইট যখন করবেনই, একবারই করবেন, ভালো মতো করবেন, নিজের সর্বোচ্চ দিয়ে করবেন, ঠিক আছে। যারা সংযুক্ত আছেন আশা করি কথাগুলো ভালো মতো শুনবেন। অনেকগুলো প্রশ্ন আসছে। আর রশিদ জানিয়েছেন উপন্যাস এবং অপন্যাসের মধ্যে পার্থক্য কি? উপন্যাস এবং অপন্যাসের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। অপন্যাস এটা উনি ঠাট্টা করে বলেছেন, কারণ এটার বিষয়বস্তু হয়তো বা উপন্যাসের সাথে যাচ্ছে না, এটা কোনো মেসেজ দিচ্ছে না। উপন্যাস লেখালেখি হওয়া উচিত কোনো
সেই সময়ের প্রজন্মকে কোনো না কোনো মেসেজ দেওয়া, ঠিক আছে, কোনো বার্তা দেওয়া, হয়তো দেয় নাই অথবা সেজন্য ঠাট্টা করে বলেছেন উপন্যাস। পার্থক্য নেই, উপন্যাস মানে উনি ঠাট্টা করে, এটা আসলে উপন্যাস হয় নাই, মেন করতে চেয়েছিলেন। বিদ্রুপ করে বলেন, একজন বলেছিলেন রিভিশন শুরু করছি ভাইয়া, দোয়া করবেন জ্যাকলিন সাকে, অবভিয়াসলি আপনার জন্য অনেক দোয়া। পড়া স্টার্ট করে দেন নিজের মতো করে, সেলফ রুটিন করে, ঠিক আছে ভাইয়া। সার্কুলার কি এই মান্থে দিয়ে দিবে? এনি টাইম। সার্কুলার কখন দিবে এটা বলা যাচ্ছে না, তবে সার্কুলার দেওয়ার জন্য কাজ চলমান, অলরেডি রিকুইজিশন দেওয়া হয়েছে। রিকুইজিশন মিনস বলা হচ্ছে আমাদের আরও 100 জাজ লাগবে। এটা জুডিশিয়াল সার্ভিস কমিশন করতে পারে না, এটা বিচার বিভাগ করতে পারে না, এটা ল মিনিস্ট্রিকে অ্যাপ্রুভ করতে হয়। তো ল মিনিস্ট্রিকে অলরেডি রিকুইজিশন পাঠানো হয়েছে, আমাদের আরও 100 জাজ লাগবে, বিচারক লাগবে, বিচারক ঘাটতি। তো ওরা এটা অ্যাপ্রুভ করলে আশা করি, আমাদের রেজাল্ট দিয়েছিল 21শে এপ্রিল 2021 সালে, 2022 সালে 21শে এপ্রিল দিয়েছে, 2023 সালে জানুয়ারি, 8 মাসের মধ্যে একটা জুডিশিয়ারি ডান হয়ে গেছে। এটা অবশ্যই প্রশংসনীয় একটা বিষয়। 21শে এপ্রিল একটা রেজাল্ট দিয়ে আবার জানুয়ারিতে আর একটা রেজাল্ট দেওয়া অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তো আশা করি আপনাদেরও লেট করবে না। 2000 এই বছরের শেষে নাকি আগামী বছরের শুরুতে ইলেকশন রয়েছে, তো ইলেকশন মিলিয়ে যদি ওনাদের ছাত্র ভাবনা থাকে যে এর আগে শেষ করে দিবে, তাহলে নিঃসন্দেহে আপনারা অনেক লাকি। তাহলে সময় কম পাবেন, একটা জুডিশিয়ারি হয়ে যাবে। তো প্রিলিটা যাতে কোনোভাবে হাতছাড়া না হয়, এটা টিকেট ফর আপনি অ্যাপিয়ার ইন রিটেন এক্সামিনেশন। ওকে, আশা করি উত্তর পেয়েছেন। এরপর আমরা চলে যাব আজকে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনায়। প্রথমে দেখবো আমরা নাটক। আমরা কিছুক্ষণ আগে পড়েছি পায়ের আওয়াজ পায়, সৈয়দ শামসুল হক। তারপর দেখবো, এগুলো শুধুমাত্র এগুলো দেখলে হবে। তারপর হচ্ছে নরকের লাল গোলাপ, আলাউদ্দিন আল আজাদ। শুনবেন, আলাউদ্দিন আল আজাদ। ওকে, আপনারা একটু জানাবেন আমাকে আলাউদ্দিন আল আজাদ ভাষা আন্দোলন ভিত্তিক কি লিখেছেন। ভাষা আন্দোলন ভিত্তিক আলাউদ্দিন আল আজাদের রচনাটা কি, গত ক্লাসে বলেছিলাম। ভাষা আন্দোলন ভিত্তিক আলাউদ্দিন আল আজাদের রচনা কি, উনি কি লিখেছিলেন ভাষা আন্দোলন ভিত্তিক, এবং সেটা কি, ঠিক আছে। উনি নরকের আলো, এখানে নাটক লিখেছেন, অনেকে নাটক লিখেছেন, আমরা সেগুলো দেখবো। যে অরণ্যে আলো নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে বলছি। যে অরণ্যে আলো নেই, নীলিমা ইব্রাহিম। এরপর যদি আমরা দেখি কি চাহো, বর্ণছোড়া, কি চাহ শঙ্খনীল, বর্ণছোড়া, এগুলো ইম্পর্টেন্ট। মমতাজউদ্দিন আহমেদের বকুলপুরের স্বাধীনতা। মমতাজউদ্দিন আহমেদ, পরীক্ষা আসছে প্রিভিয়াস ইয়ার বিসিএস এ, মমতাজউদ্দিন আহমেদ। এরপর ফেরি আসছে, এগুলো দেখলে হবে। ফেরি আসছে, রণেশ দাশগুপ্ত। ওকে, এই ইয়াগুলো দেখলে হবে, এই নাটকগুলো দেখলে হবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, ঠিক আছে। সৈয়দ শামসুল হক, পায়ের আওয়াজ পায়, নরকের লাল গোলাপ, আলাউদ্দিন। উনি দেখেন, উনি নাটকও লিখেছেন, আবার উপন্যাসও লিখেছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকও লিখেছেন, উপন্যাসও লিখেছেন, খেয়াল রাখতে হবে। আবার আলাউদ্দিন আল আজাদ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকও লিখেছেন, আবার ভাষা আন্দোলন ভিত্তিক কি লিখেছেন, স্মৃতির মিনার। স্মৃতির মিনার কবিতা লিখেছেন, স্মৃতির মিনার কবিতা লিখেছেন। একজন স্মৃতিস্তম্ভ বলেছেন, স্মৃতিস্তম্ভ না, স্মৃতির মিনার, ঠিক আছে।
এরপর দেখবো আমরা উপন্যাস। এগুলো আসলে মুখস্থ করা আর কি, আপনাদেরকে বারবার পরে পরে মুখস্থ করতে হবে। রাইফেল, কারণ এগুলো তার পড়ার সুযোগ নেই। রাইফেল, রুটি, মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস, এটা মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। এটা লিখেছে আনোয়ার পাশা, এটা দেখতে হবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আনোয়ার পাশা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। একটা দুটো উপন্যাস অবশ্যই আপনার পড়া জরুরি। কিছুক্ষণ আগে পড়েছি আমরা নিষিদ্ধ লবণ এবং নীল দংশন। নিষিদ্ধ লবণ এবং নীল দংশন সৈয়দ শামসুল হক, কিছুক্ষণ আগে পড়েছি আমরা সৈয়দ শামসুল হক। এরপর দেখবো আমরা জাহান্নাম হইতে, গত ক্লাসে অনেকবার বলেছি জাহান্নাম হইতে বিদায়, জাহান্নাম হতে বিদায়, জলাঙ্গি, এটা পড়তে পড়তে মুখস্থ হয়ে যাইতে হবে। দুই সৈনিক, নেকড়ে অরণ্য, শওকত ওসমান। উনি কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক কি লিখেছেন? ভাষা আন্দোলন ভিত্তিক উনি উপন্যাসও লিখেছেন, ছোট গল্প লিখেছেন। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসও লিখেছেন, ছোট গল্প লিখেছেন। আর্তনাদ নামে লিখেছেন, উপন্যাস লিখেছেন, এবং মনোনয় নামে ছোট গল্প লিখেছেন। ভাষা আন্দোলন ভিত্তিক, ঠিক আছে, শওকত ওসমান। এরপর যদি আমরা দেখি কাছাই, রশিদ হায়দার, এগুলো আনকমনিয়া, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে, বিভিন্ন পিএসসির পরীক্ষা আসছে। দেয়াল, আবু জাফর শামসুদ্দিন। দেয়াল নামে কিন্তু উপন্যাস, আর কে লিখেছেন? দেয়াল নামে উপন্যাস কে লিখেছেন আমরা তো জানেন কিনা জানি না, পড়ানো হয় না অবশ্যই। দেয়াল নামে উপন্যাস লিখেছেন সবার প্রিয়, জনপ্রিয় হুমায়ুন আহমেদ। জীবন আমার বোন, এটা বিসিএস পরীক্ষা আসছে রিসেন্টলি, কোন একটা বিসিএস 38 নাকি 40 বিসিএস এ জীবন আমার বোন। দেখেন ওরা কমন গুলো দিতে দিতে এখন আনকমনের দিকে যুগে যাচ্ছে। জীবন আমার বোন, মুক্তিযুদ্ধভিত্তিক কমন সবগুলো, এগুলো অনেকবার পরীক্ষা চলে আসছে, জন্য আনকমনে চলে যাচ্ছে। জীবন আমার বোন, মাহমুদুল হক, এটা কোন একটা রিসেন্ট বিসিএস আসছে, মাহমুদুল হক। ওকে, এরপর আমরা দেখবো এটাও আসছে, তাও রিসেন্ট বিসিএস এ, একটি কালো মেয়ের কথা। একটি কালো মেয়ের কথা, এটা যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে মুক্তিযুদ্ধভিত্তিক লেখা লিখেছেন অনেকে জানেন না। একটি কালো মেয়ের কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, এটা লিখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে এইগুলা কিন্তু মনে হচ্ছে আনকমন, কিন্তু এগুলো রিসেন্ট বিসিএস আসা, সেজন্য আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক বা আন্দোলন ভিত্তিক আনকমনগুলো একটু একটু দেখার চেষ্টা রাখতে হবে, কারণ কমনগুলো দিতে দিতে ওনারা আনকমনের দিকে, কারণ জানে এগুলো সবাই পারবে, সেজন্য আনকমনের দিকেও চলে আসতেছে। আনকমন পড়তে পড়তে আবার কমন যাতে ভুল না করেন, সেজন্য সব কিছু মিলে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এরপর আমরা দেখব হাঙ্গর নদীর গ্রেনেড। সেলিনা হোসেন, সেলিনা হোসেনের আরো অনেক লেখা আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেগুলো অবশ্য উপন্যাস না, উপন্যাস লিখেছেন একটা। তারপর হুমায়ুন আহমেদ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। হুমায়ুন আহমেদের চারটি যদি বলা হয় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না গল্প, সবগুলোই পড়া হয়েছে আমার, আপনারা পড়েছেন কিনা জানি না। শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননী গল্প, দেয়াল।
অবশ্যই এটা মুক্তিযুদ্ধভিত্তিক, মুক্তিযুদ্ধের অনেক পরের প্রেক্ষাপট। হুমায়ুন আহমেদ। ফেরারি সূর্য। রাবেয়া খাতুন। তারপর যদি আমরা তাহমিনা নামের এক গোল্ডেন এজ, তা হচ্ছে আমার বন্ধু রাশেদ। এটা এটা মুভিও হয়েছে কিন্তু এই ভদ্র রিসেন্টলি অনেক বেশি আলোচিত হয়েছেন। আলোচিত বলবো না, সমালোচিত বলবো সেটা আপনাদের উপর। আমার বন্ধু রাশেদ এটা লিখেছেন জাফর ইকবাল, এটা নিয়ে মুভিও হয়েছে। এরপরে মুক্তিযুদ্ধভিত্তিক আরো অনেক রচনা রয়েছে, অনেক অনেক প্রবন্ধ, অনেক গল্প, অনেক কবিতা রয়েছে। এগুলো একটু দেখে নিয়ে দেবো আমাদের। আমি যদি বলি পরীক্ষায় এগুলোর বাইরে অনেক বিষয় পরীক্ষায় আসে, যেমন আমি নাটক আর উপন্যাসটা আপনাদেরকে সব কিছু বোর্ডে লিখে দেওয়া, আসলে আপনাদের বিভিন্ন বই তো আপনারা পাবেনই, তারপরে ইম্পর্টেন্টগুলো আপনাদেরকে বলা। এরপরে যদি আমরা যদি দেখি কিছু বাইরের রাইটারের ইম্পর্টেন্ট হতে পারে, এগুলো হচ্ছে ওনার মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত উপন্যাস যেগুলো পরীক্ষার আসার উপযোগী। এরপর যদি দেখি বিদেশি রাইটারের সেপ্টেম্বর অন যশোর রোড, যশোর রোড, অ্যালেন গিন্সবার্গ মনে হয়, গিন্সবার্গ মার্কিন, ইউএসের এই রাইটারও কিন্তু মুক্তিযুদ্ধভিত্তিক একটি লিখেছেন, লেখা লিখেছেন সেপ্টেম্বর অন যশোর রোড। আবার আমরা যদি দেখি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন একজন মেজর একটা সার্চ ফর আইডেন্টিটি, এটা মনে হয় ইয়াতে আসছে 13তম লিখিততে আসছে, সার্চ ফর আইডেন্টিটি 13তে আসছে এটা, মেজর জলিল। ঠিক আছে, এরপর যদি বলা হয় দ্য লিবারেশন অফ বাংলাদেশ, লিবারেশন অফ বাংলাদেশ, এটা লিখছেন হচ্ছে মেজর জেনারেল সুকোয়ান্ত সিং। পুরো লিখতেছি না, সুকোয়ান্ত সিং। ঠিক আছে, মেজর। তো আরও আছে, এগুলো একটু দেখে নেবেন আপনারা। যেমনটা যদি বলি আমি, ডক্টর নীলেম ইব্রাহিম আমরা পড়েছিলাম, উনি নাটক লিখেছেন যে অরণ্যে আলো নাই। উনি আরেকটা গ্রন্থ লিখেছেন মুক্তিযুদ্ধভিত্তিক, সেটার নাম হচ্ছে আমি বীরঙ্গনা বলছি। অনেকবার পরীক্ষা আসছে, আমি বীরঙ্গনা বলছি অনেকবার পরীক্ষায় আসছে। তো পরীক্ষার জন্য আপনাদের ইম্পর্টেন্ট দেখে নিতে হবে জাহানারা ইমামের 71-এর দিনগুলি, পরীক্ষা আসছে অনেকবার। 71-এর দিনগুলি জাহানারা, যিনাকে শহীদ জননী বলা হয়, যাকে শহীদ জননী বলা হয়। 71-এর যদি বলি আমরা, 71-এর ডায়েরি বললে সুফিয়া কামাল, 71-এর দিনগুলি বললে জাহানারা ইমাম, 71-এর ডায়েরি বললে সুফিয়া কামাল। দেখবেন এগুলো কনফিউজিং কিন্তু, সুফিয়া কামাল। আবার যদি বলি 71-এর ঢাকা বললে তখন সেলিনা হোসেন, 71-এর ঢাকা, সেলিনা হোসেন, যিনি কি লিখেছেন হাঙ্গর নদীর গ্র্যানেট উপন্যাস লিখেছেন, সেলিনা হোসেন। ওকে, দেখেন 71-এর দিনগুলি জাহানারা ইমাম, জাহানারাতে 4টা বর্ণ, এখানে 4টা বর্ণ এবং রাখতে পারেন। সুফিয়া কামাল, সুফিয়াতে 3টা বর্ণ, 3টা বর্ণ এবং রাখতে পারেন। 71-এর দিনগুলি জাহানারা ইমাম ডায়েরি, সুফিয়া কামাল, 71-এর ঢাকা, সেলিনা হোসেন। মিলিয়ে দেখবেন তিনটাই, প্রথম দুইটা ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে। ঠিক আছে, এরপর যদি দেখেন আবার তোরা মানুষ, এই চলচ্চিত্র খান আতাউর রহমান। তারপর যদি বলি রিসেন্টলি আব্দুল গাফফার চৌধুরী মারা গেছেন, ওনার দুইটাই খুবই ইম্পর্টেন্ট। যদি বলি আমরা বাংলাদেশি না বাঙালি, বাংলাদেশ কথা কয়, দুইটাই কিন্তু ওনার।
ওকে, তো এগুলো দেখতে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের বিভিন্ন আলোচিত পরীক্ষার আসার উপযোগী যে লেখাগুলো, উপন্যাস, নাটক আমি প্রেসক্রাইব করেছি আপনাদের, সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। এর বাইরেও যদি বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন, আমি আবার বলছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক এই নাটক উপন্যাসগুলা যেগুলো সহজ, যেগুলা কমন, এগুলা পরীক্ষায় আস্তে আস্তে রিসেন্টলি যে টেন্ডেন্সি দেখা যাচ্ছে বিসিএস এবং জুডিশিয়ারি পরীক্ষার প্রশ্ন পদ্ধতির আলোকে আমি বলতে পারি একটু আনকমন, তবে মুক্তিযুদ্ধ ভিত্তিক বা আন্দোলন ভিত্তিক এখানে আনকমন বিষয়। যেমন রিসেন্টলি বললাম একটি কালো মেয়ের কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আসছে, জীবন আমার বোন মাহমুদুল হক আসছে বিসিএস এ। আবার এখানে দেখলাম আমরা দ্য লিবারেশন অফ বাংলাদেশ, এটাও আসছিল, তারপরে সার্চ ফর আইডেন্টিটি, এমন বিষয়গুলো আসতেছে, আপনারা একটু এগুলো দেখার চেষ্টা করবেন। এটা আব্দুল গাফফার চৌধুরী রিসেন্টলি মারা গেছেন, উনি দুটি প্রবন্ধ লিখেছেন, আমরা বাংলাদেশি না বাঙালি, বাংলাদেশ কথা কয়, আব্দুল গাফফার চৌধুরী। আবার এই ভদ্রলোক আবার এট এ টাইম উনি কিন্তু ভাষা আন্দোলনে কিন্তু অবদান রেখেছেন। যেমন ভাষা আন্দোলনে আমরা 21শে ফেব্রুয়ারি আসলে আমরা একটা গান শুনি, 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি, এই গানের গীতিকারও কিন্তু আব্দুল গাফফার চৌধুরী, যিনি রিসেন্টলি মারা গিয়েছেন। তো দেখেন এখানে যদি বলি, আমি শওকত ওসমানের নাম বলি, আলাউদ্দিন আলাজাদের নাম বলি, আবার এখানে আব্দুল গাফফার চৌধুরীর নাম বলি, ওনারা কিন্তু অ্যাট এ টাইম ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক এই সুদীর্ঘ মাঝখানের সময়ে থাকা সত্ত্বেও ওরা দুই ক্ষেত্রে অবদান রাখছে, যার কারণে এখানে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমি বলবো যে আপনারা ভালো মতো জিনিসগুলো আত্মস্থ করেন, মাথায় সেট করেন, দরকার হলে একটু লিখে প্র্যাকটিস করেন, একটা পেজে চলে আসে কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক বিষয়গুলা, বইয়ে চিরানোর ইনফরমেশনের অভাব নাই, ঠিক আছে। আমি যেগুলো আপনাদেরকে প্রেসক্রাইব করেছি ওগুলো আপনারা বইয়ে খুঁজে পাবেন, তবে গোছালো প্রিপারেশন, স্ট্র্যাটেজিক্যাল প্রিপারেশন যদি বলি, এক পেজে নিয়ে আসবেন, যাতে কুইক রিভিশন দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কমপ্লেক্সিটি আপনারা ফেস না করেন, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য ডিসকাশন অফ মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা আমরা আজকে এখানে শেষ করছি। এরপর আমরা দেখবো একটু ব্যাকরণের, আমরা গত ক্লাসে আমরা ছিলাম সমাসে মনে হয় আমরা তৎপুরুষ শেষ করেছিলাম। আজকে আমরা বহুব্রীহি সমাস থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদেরকে রচনা দেওয়া হয় নাই, রচনা আমি বলেছিলাম ইম্পর্টেন্ট মানে পরীক্ষা আসবে তা বলা যাবে না, তবে এগুলোর আলোকে অন্য আনকমন যদি রচনাও আসে সেখানে আপনারা লিখতে পারবেন। আমি কিছুক্ষণ পর ক্লাস শেষে আপনাদেরকে সেই রচনাগুলো যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি আপনাদেরকে দিব। আর সমাস আজকে ক্লাস শেষে সমাসের আমি যেখান থেকে পড়েছিলাম সেটা দিব, এবং অন্যান্য বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমি আবারও বলছি, ভালো মতো পড়াশোনা করেন, আলটিমেটলি সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, উই আর জাস্ট গাইডলাইন, ঠিক আছে। এখানে আপনাকে ভালো মতো পড়ে আত্মস্থ করতে হবে, মনে রাখতে হবে। আজকে ক্লাস শেষে যদি কালকে পরশু অথবা আরও 1 মাস পর ভুলে যান তা হবে না, ঠিক আছে। সময় খুব কম, শেষ সময়ে চলে আসছেন। আজকে আমরা দেখব হচ্ছে সমাসের বহুব্রীহি সমাসে সব কিছু ইম্পর্টেন্ট না, আমরা দেখব হচ্ছে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে, যদিও বা আমরা দেখি অনেকগুলো বহুব্রীহি সমাস, তবে এই 8 প্রকার অথবা এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা দেখব বহুব্রীহি সমাসের কনসেপ্টটা হচ্ছে ভিন্ন অর্থ বোঝাবে। আমরা এতদিন যে সমাসগুলো পড়েছিলাম সেখানে দেখেছি কোনোটা পূর্বপদ প্রধান, কোনোটা পরপদ প্রধান, তবে বহুব্রীহি সমাসে কোনো পদেই প্রাধান্য পায় না। আপনার যেটা আমাদের ব্যাস বাক্য থাকবে, বিগ্রহ বাক্য থাকবে, এখানে যা বলা হচ্ছে তা না বলে ভিন্ন কিছু বলবে, এটাই বহুব্রীহি সমাস। দ্যাট মিনস ভিন্ন অর্থ প্রদান করবে। কেমনে প্রদান করবে আমি একটু দেখাবো আপনাদেরকে। ভিন্ন অর্থ দিবে, ভিন্ন অর্থ প্রদান করবে, ঠিক আছে। যদি বলি বহুব্রীহিটাই ধরেই বলি, বহুব্রীহি আছে যার, বহুব্রীহি ওয়ার্ডটা ধরেই বলি আর বাইরে না যায়। বহুব্রীহি, বহু মানে অনেক, ব্রীহি মানে দান, তার মানে বহুব্রীহি আছে যার, বহুদান আছে যার, সেটাকে বলা হচ্ছে বহুব্রীহি, ওকে। কিন্তু এখানে বহুব্রীহি যাকে বলা হচ্ছে, বহুব্রীহি কোনো পার্সনকে ইন্ডিকেট করা হচ্ছে। দেখেন এখানে ছিল বহুব্রীহি, বহুদান আছে যার, বহুব্রীহি, দ্যাট মিনস বহুব্রীহি আছে যার, বহুদান আছে যার। একজন বহুব্রীহি যখন এটার সমস্ত পথ হয়ে যাচ্ছে, এই বহুব্রীহিটা আর কোনো বস্তুকে নির্দেশ না করে একটা ব্যক্তিকে নির্দেশ করে ফেলতেছে। যেমনটা যদি বলি, বহুব্রীহি মানে যার হাতে, যার গোডাউনে, যার গোয়ালে অনেকগুলো দান রয়েছে, তাকে বলা হয় বহুব্রীহি, তখন আর দান বলা হচ্ছে না, তাহলে ভিন্ন অর্থ প্রদান করে, ঠিক আছে। সহ উদর যার, সহ উদর যার, উদর মানে হচ্ছে পেট, ঠিক আছে। একই মায়ের পেট থেকে আসলে তখন তাদেরকে বলে সহোদর, ভ্রাতা বলি, সহোদর ভাই বলি। দেখেন সহ উদর যার,
মানে একই উদর যার, কিন্তু সমস্ত পদ হচ্ছে সহোদর। দ্যাট মিনস কোনো পার্সনকে ইন্ডিকেট করে। আমার বড় ভাই আমার সহোদর, আমার ছোট ভাই আমার সহোদর। দ্যাট মিনস ভিন্ন অর্থ যদি প্রদান করতেছে এখানে, সেই ক্ষেত্রে এটাকে বলা হবে বহুব্রীহি। ঠিক আছে, এই বহুব্রীহি সমাসের মধ্যে আমরা আলোচিত বহুব্রীহিগুলো দেখবো, সব দেখবো না, কারণ পরীক্ষায় আমাদের জুডিশিয়ারি আবারও বলছি প্রিলির ক্ষেত্রে নোয়া আসতে পারে, রিটেন আসলে তখন আপনাদেরকে তখন আরও বিস্তারিত দেখতে হবে। আপাতত এগুলো দেখবেন রিটেনের জন্য। ঠিক আছে, আর রিটেনে যদি স্পেসিফিক মেনশন করতে না পারেন এটা কোন ধরনের বহুব্রীহি, এটা কোন ধরনের কর্মদ্বারয়, এটা কোন ধরনের অন্য কিছু, তখন আপনারা মেইনটা লিখে দিবেন এটা শুধুমাত্র বহুব্রীহি, শুধুমাত্র কর্মদ্বারয়, সেক্ষেত্রে আপনাদেরকে নাম্বার দিবে। বাট অতিরিক্ত করতে গিয়ে যাতে ভুলটা না দেন, এটা কেয়ারফুল হতে হবে। এরপর দেখবো আমরা বেতিহার বহুব্রীহি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ভিন্ন অর্থ প্রদান করা। তাহলে বেতিহার বহুব্রীহি যদি দেখি, এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রিলিতে আসলে বহুব্রীহি থেকে এটার থেকে বেশিরভাগ দেয় বেতিহার বহুব্রীহি। বেতিহার বহুব্রীহি মানে আমরা কথায় কথায় কিছু শব্দ ব্যবহার করি, হাতাহাতি, মারামারি, কোলাকুলি, গোতাগতি, ঘুষাঘুষি, এই জাতীয় শব্দগুলাই হচ্ছে বেতিহার বহুব্রীহি। এখানে ডেফিনেশনে যাব না, আপনারা এক্সাম্পল দিয়ে মাথায় রাখবো। আমি গত ক্লাসে বলেছি, আজকেও বলছি, কিছু বিষয় আমাদেরকে এক্সাম্পল দিয়ে মাথায় রাখতে হবে, ডেফিনেশন সংজ্ঞা দিয়ে মাথায় না। যেমনটা ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে বললাম, স্বরসঙ্গতি, অপনিহিতি, অথবা যদি বলি আমরা ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় নাম আসলে আমার আসতে হবে লাভ ফাল। বিষয় নাম আসলে আমাকে বলতে শরীর শরীর। যখন সমীবন নাম আসবে আমাকে নাম আসতে হবে জন্ম জন্ম। ঠিক আছে, যখন স্বরসঙ্গতি আসবে আমার আবার দেশি দেশি। তাহলে আপনি বুঝতে পারেন আসলে ডেফিনেশনটা কীরকম, আসলে এই বিষয়টা কীরকম। ঠিক আছে, ঠিক তদ্রূপ এখানে এইভাবে মনে রাখতে হবে। বেতিহার বহুব্রীহি হচ্ছে হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, অথবা হাতে হাতে কোলাকুলি, কোলে কোলে যে প্রণয়, হ্যাঁ, হাসাহাসি, হেসে হেসে যে আনন্দ, এরকম হাসাহাসি, হাতাহাতি, মারামারি, এরকম যা আছে আর কি, সবগুলো হচ্ছে বেতিহার বহুব্রীহি গেল। এরপরে আমরা দেখবো হচ্ছে আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট সংখ্যাবাচক বহুব্রীহি অথবা নয় বহুব্রীহি। তিনটা বহুব্রীহি আমরা দেখবো। নয় বহুব্রীহি মানে না বাচক, আমরা নয় তৎপুরুষ পড়েছিলাম, না বাচক বহুব্রীহি। তবে এখানে না বাচক হতে গিয়ে এখানে ভিন্ন অর্থ প্রদান করবে। এর আগে না বাচক হতে গিয়ে ভিন্ন অর্থ প্রদান করবে না, পরপদের অর্থ প্রাধান্য পায়, সেটা নয়ে তৎপুরুষ ছিল। বাট এই নয়ে বহুব্রীহির ক্ষেত্রে ভিন্ন অর্থ প্রদান করে। যেমনটা যদি বলা হয়, এখানে অনেক এক্সাম্পল আছে, নাই জ্ঞান যার, যার জ্ঞানটা নাই। ঠিক আছে, অজ্ঞান হয়ে যাওয়া, সেন্সলেস হয়ে গেছেন, তাহলে এটা অন্য কিছু না, না ন জ্ঞান যার অথবা নাই জ্ঞান যার। তাহলে এখানে অজ্ঞান, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ হয়ে গেছে। অজ্ঞান মানে কোনো সেন্সলেস ব্যক্তিকে আমরা কি বলবো, অজ্ঞান বলবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে নাই জ্ঞান যার। জ্ঞান মানে আপনি নলেজ ধরতে পারেন, অন্য কিছু ধরতে পারেন, অথবা সেন্স ধরতে পারেন, কিন্তু অজ্ঞান যখন হয়ে যায় তখন ডিফারেন্ট কিছু মিন করে না বোধক দিয়ে। আমরা বহুব্রীহি পড়ার শুরুতে বলেছিলাম যে কোনো পদেরই প্রাধান্য পায় না, ডিফারেন্ট কিছু ভিন্ন কোনো অর্থ প্রদান করবে। তো এটা হচ্ছে এটা নয় বহুব্রীহির উদাহরণ, যেখানে না বাচক হয়ে ভিন্ন অর্থ প্রদান করে। নাই জ্ঞান যার, অজ্ঞান। ঠিক আছে, এরকম একটা বিষয় আর অনেক আছে, সেগুলা একটু দেখতে হবে। নয় পরোয়া যার, কেউ কাউকে পরোয়া করে না। ঠিক আছে, তখন বলব যে ব্যাপরোয়া। ঠিক আছে, নয় পরোয়া যার, তাকে পরোয়া, কাউকে কেউ পরোয়া করে না, ব্যাপরোয়া। তো ব্যাপরোয়া ব্যক্তি, কোনো ব্যক্তি বিশেষকে ইন্ডিকেট করতেছে, হোয়াটএভার, একটু দেখে নিতে হবে। এরপর দেখবো আমরা সংজ্ঞাবাচক বহুব্রীহি। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর প্রিলি এবং রিটেন যদি বলি, কারণ এখানে এটার সাথে একটা দ্বিগুর সাথে দ্বন্দ্ব রয়েছে। যদি বা দ্বিগু এখন বর্তমান সিলেবাসের আলোকে দ্বিগুকে বিলুপ্ত বলা হচ্ছে, দ্বিগু ইয়াতে চলে আসবে, তারপরও আমরা দ্বিগুটাতে দেখব, কারণ আমাদের সিলেবাসটা কোনো সংশোধন করা হয় নাই। জুডিশিয়ারি সিলেবাস এখনও পর্যন্ত যে প্রশ্নটা, এটা আমাদের মনে হয় 2021 সালে কি হয়েছে, সংশোধন হয়েছে 9, 10 এনসিটিবি, যেটা নতুন বোর্ড বই। কিন্তু যে প্রশ্নগুলো আমরা দেখেছি 14তম এবং 15তমতে, এখানে কিন্তু ওই নতুন বইয়ের আলোকে কোনো কিছু আসতে দেখা যায় নাই। সেজন্য আমরা মোটামুটি ধরে নিতে পারি পুরাতন বই, বিশেষ কোনো পার্থক্য নাই। এই যেমন সমাসের ক্ষেত্রে পার্থক্য, আর একটা জায়গায়, টোটাল 2টা জায়গায় মনে হয় পার্থক্য দেখেছি আমি। তো ওগুলো আপনারা ইজিলি সলভ করতে পারবেন, আমরা বেশি পড়লে সমস্যা নাই। ঠিক আছে, তাহলে দ্বিগু সমাস হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। দেখেন, এটার সাথে দ্বিগুর একটা প্রবলেম আছে, এটাও সংজ্ঞাবাচক, দ্বিগুও সংজ্ঞাবাচক। তবে আবারও শুরুর মতো করে বলি, বহুব্রীহি মানে ভিন্ন অর্থ প্রদান করা। এখানে আমি এক্সাম্পল দিই, তে পায়া, 3 পা যার, তে পায়া 3 পা যার। তাহলে 3 পা যার, তে পায়া, ওকে, নো প্রবলেম, সংখ্যা দিয়ে আছে 3 পা যার, 3টা পা আছে যার, তে পায়া।
আপনাদের বাসায় কোনো টুলস আছে কিনা জানি না, বসার টুলস, 3 পাওয়ালা একটা টুলস থাকে, এটাকে তেপায়া বলে। দেখেন 3 পা একসাথে হয়ে ওয়ান কাইন্ড অফ টুলস হয়ে গেছে, ওয়ান কাইন্ডস অফ ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, তো ভিন্ন অর্থ প্রদান করতেছে, যার কারণে তেপায়াকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি। আবার যদি একটা বলি আমরা সেতার, দেখেন সেতার ওয়ার্ডটা দেখেন, সেতার 3 তারের সমাহার, আমি লিখছি না এখানে, 3 তারের সমাহার সেতার, 3টা তার যুক্ত করে সেতার, এটা সেতার যখন 3টা তার যুক্ত করে দিবেন সেতার একটা ওয়ান কাইন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নেম হয়ে যায়, তাহলে আবারও ভিন্ন অর্থ প্রদান দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে এগুলাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি। এই সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু যদি আপনারা বুঝতে না পারেন, আমি বলবো সংখ্যাবাচক বহুব্রীহি যে কয়টা আছে একটু দেখে নেবেন, তাহলে আর বাকিগুলো সবগুলো কি হয়ে যাবে, দ্বিগুতে ফেলে দিতে পারবেন। এখানে রয়েছে চৌচালা, চৌচালা মানে দেখেন 4 চালের সমাহার, কিন্তু চৌচালা হলে একটা গড় হয়ে যায়, এটা গড় বিশেষ, হ্যাঁ 4 চালের একটা গড় হয়ে যায়। এরপর হচ্ছে 4 হাতি, 10 গদি, ওকে, এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এরপর দ্বিগু সমাস আমরা দেখব। দ্বিগু সমাস হচ্ছে সংখ্যাবাচক, যদি বলি শতাব্দের সমাহার, শতাব্দী। এখানে আমি যদি বলি পরপদের প্রাধান্য, এটাতে দেখিনি, এখানে পরপদ প্রাধান্য, তাহলে আমরা শুরু থেকে যদি বলি পরপদ প্রাধান্য, আমরা আরো 2 জায়গায় পেয়েছি, কর্মধারের সমাসও পরপদের প্রাধান্য, এবং আমরা পেয়েছি হচ্ছে তৎপুরুষ সমাসও পরপদের অর্থ প্রাধান্য পায়। টোটাল 6টা সমাসের মধ্যে 3টা ক্ষেত্রে আমরা দেখেছি পরপদের প্রাধান্য পাচ্ছে কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু সমাসও আমরা পরপদ প্রাধান্য দেখতে পাই। ওকে, তবে এখানে সংখ্যা থাকে সাধারণত, সংখ্যা অথবা সমষ্টি। এক্সাম্পল যদি দিই, শতাব্দী, চতুর্ভুজ, শতাব্দের সমাহার, শতাব্দী, 4 রাস্তার সমাহার, চৌরাস্তা। তারপর যদি বলা হয় 4 ভুজের সমাহার, চতুর্ভুজ। এগুলো সবকিছু হচ্ছে দ্বিগু সমাস, অসংখ্য দ্বিগু সমাস আছে, তবে আমাদের যেগুলো কমন উপযোগী এগুলো অবশ্যই দেখে নিতে হবে। এরপর আমরা দেখব অব্যয়ভাব সমাস। অনেক কিছু আমাদের আগে থেকে জানা, কারণ মোটামুটি যে পড়াশোনাগুলো ব্যাকরণে রয়েছে এগুলো আমরা একদম আমাদের একাডেমিক লাইফ যদি বলি একদম 6 to আমরা এখনো পর্যন্ত যেখানে পড়ে আসতেছি নিজেরা পড়েছি, অথবা বিভিন্নভাবে আমরা এগুলোর সাথে টাচে আছি। তবে আমি বলবো এত বিষয় অনেক সময় সহজ মনে করে অনেকে পড়ে না, আর অনেকে মনে করে একটু বেজাল বলে পড়ে না। তবে কোনোভাবে না পড়ার সুযোগ নেই, আপনি পারলে আপনাকে ভালো মতো রিভিশন দিতে হবে, আপনি না পারলে আপনি যেভাবে পারেন সেভাবে আপনাকে সেটা বুঝে নিতে হবে, আত্মস্থ করে নিতে হবে, কোনোভাবে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। ব্যাকরণ থেকে ব্যাকরণের প্রশ্ন আসবে, যেমন এখান থেকে ব্যাকরণের প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, 5 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন আসে, 5-এ আপনি কত নেবেন রিটেনে সেটা ইটস আপ টু ইউ। একটা নাম্বার বাদ গেলে অনেকগুলো নাম্বার বাদ যায়, তো এই সব কিছু মাথায় রেখে আপনাদেরকে প্রিপারেশন স্ট্র্যাটেজি নেওয়া উচিত, ঠিক আছে। এরপর অব্যয়ভাব সমাস অনেক ধরনের আছে। অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে আসলে আমাদের কি বললাম, ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য আমরা যেটা বলি, এটা সমাস টু সমাস ভেরি করে। আগেরগুলো যেরকম বললাম যিনি যা এরকম হয়, অথবা মাঝখানে বিভক্তি লোপ পায়, অথবা এখানে বিভক্তি লোপ পাইলে সেগুলো তৎপুরুষ হয়, অথবা এইখানে অনেক ধরনের বললাম। কিন্তু অব্যয়ভাবের ক্ষেত্রে ডিফারেন্ট, যেমন যদি বললাম দিন দিন, প্রতিদিন, এটাও অব্যয়ভাব সমাস, এখানে পূর্বপদে অব্যয় থাকবে। অব্যয়ভাব সমাসের বিশেষ হচ্ছে পূর্বপদে কি থাকবে, অব্যয় থাকবে, এটাই হচ্ছে অব্যয়ভাব সমাসের বিশেষত্ব। এবং অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে, কি পাবে, অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে, ঠিক আছে। মূল বিয়া হচ্ছে অব্যয়ভাব সমাসের অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে এখানে। তবে হওয়ার কথা দেখবো দিন দিন, প্রতিদিন। আমরা এখানে অনেকগুলো বিষয় আবার আমরা এক কথায় প্রকাশ করি না, এক কথায় প্রকাশের গুলোই কিন্তু এখানে কি অব্যয়ভাব সমাস। আমরা অনেকগুলো এক কথায় প্রকাশ করি, সেগুলো কিন্তু আবার উপপদ তৎপুরুষ। আমরা সমাসের বিষয়টা হচ্ছে অনেকগুলো পদকে একপদীকরণ, সংক্ষেপকরণ, এটাই সমাস।
তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ এক কথায় প্রকাশ। তবে এটা বলা যাবে না সমাস ইকুয়াল টু এক কথায় প্রকাশ, বলার সুযোগ নেই। তবে এক কথায় প্রকাশের মতো উপপদ তৎপুরুষ পড়েছিলাম, পঙ্কে জন্মে যা পঙ্কজ, পকেট মারে যে পকেট মার, ঠিক আছে, জলে চরে যা জলচর, এগুলো সব এক কথায় প্রকাশ, এগুলো উপপদ তৎপুরুষ, লাস্টে যে অথবা যা থাকে। আবার এখানে বৈভব সমাসে যেগুলো পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত সমুদ্র হিমাচল, শহরের সদৃশ উপশহর, ঠিক আছে, গ্রহের সদৃশ যেগুলো উপজেলা আছে যেমন জেলার সদৃশ, উপগ্রহ উপগ্রহ গ্রহের সদৃশ এরকম। তারপর যদি বলে বেলাকে অতিক্রান্ত করে উদ্দেল, ঠিক আছে। আবার যদি বলি ঈষদ রক্তিম আরক্তিম, সব বোর্ডে লেখা সম্ভব হচ্ছে না, একটু দেখে নিতে হবে। এর বাইরে যদি বলি আমরা প্রাদি সমাস এবং নিত্য সমাসের উদাহরণটা একটু দেখতে হবে। প্রাদি এবং নিত্য সমাস, এই আমরা তখন 6টা সমাস পড়লাম, এগুলোর বাইরেও কিন্তু প্রাদি সমাস এবং নিত্য সমাস রয়েছে। প্রাদি সমাস সাধারণত প্র প্রতি অনু এগুলো দিয়ে হয়, প্র প্রতি অনু এগুলো দিয়ে হয়। আর যদি কয়েকটা এক্সাম্পল রয়েছে, প্রকৃষ্ট যে বচন প্রবচন, ঠিক আছে, অথবা প্রবাদ অথবা প্রকৃষ্ট যে বাদ, প্রবচন প্রবাদ, এগুলো হচ্ছে প্রাদি সমাসের উদাহরণ। সাধারণত প্র প্রতি অনু এগুলো দিয়ে হয়, এই উপসর্গগুলো দিয়ে হয়, প্র প্রতি অনু এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। নিত্য সমাস যেগুলো দেখবো বেসিক্যালি হচ্ছে যে সমাসের সমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, বেশ বাক্যের দরকার হয় না, কোনো প্রকার বেশ বাক্য অথবা বিগ্রহ বাক্যের দরকার হয় না, সেটাই হচ্ছে নিত্য সমাস। কিছু উদাহরণ আছে, যেমনটা বুঝি বলা হয় যুগান্তর অন্য যুগ যুগান্তর, গ্রামান্তর অন্য গ্রাম গ্রামান্তর, দর্শন মাত্র কেবল দর্শন। এক্সাম্পল যদি বলি যুগান্তর, দর্শন মাত্র কেবল দর্শন, এগুলো আসলে কোনো নিয়ম না, কোনো নিয়ম মেনে হচ্ছে না, বেশ বাক্যগুলা ওদের নিজেদের মতো, উইথাউট ফলোইং এনি রুলস এনি ক্রাইটেরিয়া এনি প্রসিডিউর, ঠিক আছে। গ্রামান্তর অন্য যুগ, যুগান্তর অন্য যুগ, দর্শন মাত্র কেবল দর্শন, 92 যদি বলি 2 এবং 90, এইগুলা গৃহান্তর যদি বলি অন্য গৃহ। আপনাদের যেটা করতে হবে, এই যে কয়টা এক্সাম্পল বলেছি অথবা পরীক্ষায় বিগত বছর আসছে, এগুলো একটু দেখে ভালো মতো আত্মস্থ করতে হবে। দিস আর নিত্য সমাস, দিস আর প্রাদি সমাস, এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, ঠিক আছে। সমাস আবার ভালো মতো দেখবেন যদি পরীক্ষায় আসতে পারে। গত মনে হয় এবার 15তম আসছে কিনা আমি আমার দেখার সুযোগ হয় নাই, 14তম 13তমতে সমাস আসে নাই বোধহয়, সেমন আসছে আসে নাই, তো সামনে হয়তো আসতে পারে, তো একটু দেখবেন রিটেনের জন্য ভালো মতো। রিটেনের জন্য আমি বলি আবার, যেটা আপনারা অনেক সময় বলেন যে কোত্থেকে পড়বো, কীভাবে পড়বো, কোনটা পড়বো, আমার এক কথায় উত্তর হচ্ছে যে বই থেকে পড়েন, প্রথম সত্য হচ্ছে বইটা যাতে নির্ভুল হয়, ভুল না দেয়, বইটা নির্ভুল হবে। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে প্রিভিয়াস ইয়ার বিসিএস, প্রিভিয়াস ইয়ার জুডিশিয়ারি, প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পিএসসির কোয়েশ্চেন, এগুলোই ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয়ের জন্য। সেটা হোক গ্রামারের কোনো বিষয়, সেটা হোক কোনো বাক সম্প্রসারণের বিষয়, সেটা হোক কোনো প্রতিবেদনের বিষয়, জেনারেলের ক্ষেত্রে, ঠিক আছে। এটা অবশ্যই আপনাদেরকে মেনটেন করতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। একজন প্রশ্ন করেছেন নীল কালার প্যানের ছবিটা ও দিয়েন। নীল কালার প্যান হচ্ছে যাদের এখানে নীল কালার কলম আছে, না নাল না, আচ্ছা নীল কালার কলম আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। নীল সব নীল না, বল প্যান্টের মতো নীল, নীল কালার অনেকগুলো বাজার, অনেকগুলো নীল পাওয়া যায়, জেল পানো না, যেগুলো জরি থাকে এটাও না, নীল হচ্ছে যেটা ডিপ থাকে সাধারণত, লাইট না, ঠিক আছে। লাইটটা কিন্তু অ্যালাউড না, মনে রাখতে হবে, ডিপ একটা আছে, এখানে নাই। আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব ইনশাল্লাহ, লিখে দেখিয়ে দিব, আগামী ক্লাসে বলে দিয়েছেন ভালো। যেমন আমি যদি বলি এখানে দেখা যাচ্ছে, এখানে এই যে সৈয়দ শামসুল হক, এই নীলটা হবে না, এই নীলটা হবে না, এই নীলটা হবে না, ওকে, এই নীলটা হবে না। ওই আরেকটা নীল আছে সেটা দেখা যাচ্ছে না মনে হয়, এই নীলটা হবে না, এই নীলটা হবে না, দেখা যাচ্ছে জাহেদ, এই নীলটা হবে না, ওকে, এই নীলটা হবে না, অন্য একটা নীল আছে সেটা হবে। এরপর আমরা চলে যাব হচ্ছে আপনাদের উপসর্গগুলো একটু দেখে নেবেন। উপসর্গ আসলে এগুলা ভালো মতো আত্মস্থ করার বিষয়, জানার বিষয়, এগুলা আপনাদের মুখস্থ করতে হবে। এখানে 3 প্রকার উপসর্গ রয়েছে, বাংলা তৎসম, কয়টি উপসর্গ সেটা মাথায় রাখবেন। বাংলা যেহেতু বাংলা উপসর্গ, এটা 21টি বাংলা উপসর্গ, তৎসম হচ্ছে 20টি উপসর্গ। আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখার সুবিধার্থে আমি বলে দিই, সেটা হলো এই বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গের মধ্যে 4টা উপসর্গ মিল রয়েছে, এই 21টি এবং 20টির মধ্যে কমন
ঠিক আছে, আশুবিনী, আশুবিনী, এটা মাথায় রাখবেন। তাহলে বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি, এবং এই দুইটার মধ্যে আশুবিনী মিল রয়েছে। একটু ভালো মতো দেখতে হবে কোন অর্থ, সেটাও দেখতে হবে কোন অর্থ। পরীক্ষায় বিভিন্ন জায়গায় আসছে, যদি বলা হয় আবছাইয়া শব্দে আপ কি অর্থে ব্যবহৃত হয়েছে? আপ হচ্ছে অস্পষ্টতা অর্থে। যদি বলা হয় কদবেল শব্দে কত কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দিত অর্থে। এরকম কি আমি দ্বন্দ্ব সমাস পড়ানোর সময় বলেছিলাম, দ্বন্দ্ব সমাস কোন অর্থে দ্বন্দ্ব, এটা ইম্পর্টেন্ট। কোন অর্থে দ্বন্দ্ব, প্রিলির জন্য বললাম। উপসর্গ ঠিক এটা ইম্পর্টেন্ট যে কোন অর্থে এটা আবের। এই আশা আমরা জানি যে উপসর্গের কোনো কি নেই, অর্থ বাচকতা নেই, বাট অর্থ দ্যোতকতা আছে, একটা এরকম বিষয় আমরা পড়েছিলাম অথবা আমরা জানি। ঠিক আছে, অর্থ বাচকতা নেই মিনস হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই। দেখেন অগা, অজ, অনা, আপ, এগুলোর নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু কোনো শব্দ বিশেষের আগে বসে, আমরা জানি উপসর্গ শব্দ বিশেষের আগে বসে ওই শব্দের প্যাটার্নটা চেঞ্জ করে দেয়, ওই শব্দের অর্থটা চেঞ্জ করে দেয়, হয়তোবা সম্প্রসারণ করে অথবা কি করে সংকোচন করে অর্থকে। যেমন শহরের আগে উপযুক্ত করলে ছোট হয়ে যায়, ঠিক আছে, আবার অন্য কিছুর আগে যুক্ত হলে বড় হয়ে যায়, এমনটা হতে পারে। যেমন আমরা যদি বলি, এখানে আপনাকে প্রশ্ন আসতে পারে রামছাগল বললে, ছাগল আছে, রামছাগল বললে রাম কি অর্থে? রামের কোনো অর্থ নাই। রাম যদি বলে এখানে বড় বা উৎকৃষ্ট, রামছাগল যেটা বলে বড়। ওকে, এরকম যদি বলা হয় সুনজর, নজর, সুনজর, এখানে সু কি অর্থে? সু হচ্ছে উত্তম অর্থে। এরকম কি অর্থে সেটা একটু দেখে নেবেন। ওকে, এটা ইম্পর্টেন্ট। আর একটা বলি, বিদেশি উপসর্গের ক্ষেত্রে ফার্সি উপসর্গ 10টি, অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে কিছু বিষয় আমাদের কোড প্র্যাকটিসে সব লেখার সুযোগ হচ্ছে না অথবা দেখানোর সুযোগ হচ্ছে না, এটার জন্য দুঃখ প্রকাশ করছি, আপনারা দেখে নেবেন। তবে কিছু কমন ওয়ার্ড আছে, যেমন বুঝি না মঞ্জুর, হ্যাঁ, দরখাস্ত দিলেন না মঞ্জুর করে দিছে, ঠিক আছে, অথবা কারো বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ প্রকাশ করা যায় নাই, বেকসুর খালাস করে দিছে। প্রায় সময় বাংলা সিনেমায় এই ওয়ার্ডটা শুনি, বেকসুর খালাস, ঠিক আছে। তো এই যে না বে, যেহেতু লিগেল ওয়ার্ডের জন্য বললাম, এই না মঞ্জুর শব্দে না কোন উপসর্গ, বেকসুর শব্দে বে কোন উপসর্গ, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। কোন উপসর্গ? ফার্সি। এরকম ফার্সি 10টা উপসর্গ আছে, একটু দেখে নিতে হবে। ফার্সি উপসর্গ 10টি রয়েছে। বে, যেমন যদি বলা হয় ব্যাকেল, এগুলো বে হচ্ছে ফার্সি উপসর্গ। নালায়েক বললে না ফার্সি উপসর্গ, নারাজ ফার্সি। নিমরাজি শব্দে নিম ফার্সি। একটু দেখতে হবে কারখানা শব্দে কার ফার্সি। টোটাল 10টা ফার্সি উপসর্গ রয়েছে। তবে লিগেল ওয়ার্ড যদি বলি এই দুটো দেখতে হবে। এরপর যদি দেখি আমরা আমুক্তা শব্দে, আমুক্তা না পাওয়ার অফ অ্যাটর্নি দেয় না, পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, পাওয়ার অফ অ্যাটর্নি যে দেয়, এই আমুক্তা শব্দ আম হচ্ছে আরবি উপসর্গ। কি উপসর্গ? আরবি। তাহলে আমরা দেখলাম না মঞ্জুর শব্দে নাম না হচ্ছে ফার্সি, বেকসুর খালাস দেয় বে হচ্ছে ফার্সি, আম মুক্তার নামা পাওয়ার অফ অ্যাটর্নি, এই আমটা হচ্ছে আরবি উপসর্গ। এখানে ফার্সি উপসর্গ টোটাল 10টি যদি বলি, আমাদের 9-10 বইয়ে 10টি প্রেসক্রাইব করা হয়েছে, 10টি দেখলে হবে। আর আরবি উপসর্গ 4টি, আম, কাশ দরবার বলি না, কাশ, লা, এটা অনেকবার পরীক্ষা আসছে, লা পাত্তা শব্দে লা কোন উপসর্গ, তাই এটাও আরবি উপসর্গ। আবার আছে গড়মিল বলেন না, গড়মিল, হ্যাঁ, গড়মিল শব্দে গড় হচ্ছে ফার্সি আরবি উপসর্গ, লা পাতা শব্দে লা হচ্ছে আরবি, কাশ দরবার শব্দে কাশ আরবি, আম মুক্তা শব্দে আম আরবি। যেগুলো লিগেল ওয়ার্ড এগুলো বেশি ইম্পর্টেন্ট, একটু দেখতে হবে। আপনারা ভালো মতো যেখানে যে বইটা ফলো করেন না কেন উল্টিয়ে ভালো মতো দেখে নেবেন, ঠিক আছে। এরপর যদি বলি আমরা, একটা হিন্দু উপসর্গ রয়েছে হর হামেশা পড়ে না, হর হামেশা, ঠিক আছে, হিন্দু উপসর্গ দেখে নিতে হবে। ওকে, আজকে ব্যাকরণ এতটুকু। আগামী ক্লাসে ব্যাকরণের বাকি বিষয় যেগুলো রয়েছে পরীক্ষার আসার উপযোগী সেগুলো আমরা মোটামুটি টাচ করার চেষ্টা করবো। যেহেতু আমাদের সাহিত্য পাঠে আর তেমন আলোচনা নেই, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা শেষ। আমরা সাহিত্য 3জন বাকি আছে, হুমায়ুন আহমেদ, হাসান আজিজুর রহমান এবং হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ, 3টা শেষ করব। পাশাপাশি ব্যাকরণের আর বাদ বাকি বিষয় যেগুলো ইম্পর্টেন্ট আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেগুলো একটু দুর্বোধ্য সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সব কিছু আসলে টাচ করার সুযোগ হচ্ছে না আমাদের সময় সীমাবদ্ধতার কারণে, আর সব কিছু আসলে বোঝানোর কিছু নেই, অনেক বিষয় মেমোরাইজেশন। আমি গত কয়েক ক্লাসে বলেছি আপনাকে বাগধারা অবশ্য মুখস্থ করতে হবে। আমি যতই বলি নিয়ে বলি, বনিতা করে বলি, আপনাকে এক কথা প্রকাশ মুখস্থ করতে হবে, আপনাকে বিপরীত শব্দ মুখস্থ করতে হবে, সমার্থ শব্দ মুখস্থ করতে হবে। তবে এখানে এগুলো করার ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি হচ্ছে সব না পড়ে যেগুলো বিগত বছর আসছে সেগুলো পড়বেন, আবার মনে রাখার জন্য বিভিন্ন ছন্দে আনন্দে মনে করতে পারেন। আমরাও নিজেরা অনেক মানে ঠাট্টার ছলে অথবা নিজেদের মজার ছন্দে মনে রাখার চেষ্টা করেছি, আপনিও করতে পারেন, ঠিক আছে। এরপর দেখবো পত্রটা ইম্পর্টেন্ট। যাই
পত্র আর প্রতিবেদন বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুটা ফরম্যাটের কারণে অনেকে নাম্বার পায় না, এই দুইটার ফরম্যাটের কারণে অনেকেই নাম্বার পায় না। ঠিক আছে, তো এই জিনিসটা ভুল করা যাবে না। পত্র যখন আসবে ব্যক্তিগত পত্র, সেটা অবশ্যই মাথায় রাখবেন, এদিক থেকে শুরু করবেন। ব্যক্তিগত পত্র যখন আসে, যদি বলা হয় মাদকাসক্তির কুফর সম্পর্কে সচেতন করে ছোট ভাইকে একটি পত্র লিখুন, ঠিক আছে, ও ছোট ভাই খুব বেশি মাদক সেবন করে, ওকে সেটার কুফল অথবা ডিসঅ্যাডভান্টেজেস ডিসক্রাইব করে একটা কি করো পত্র লিখো। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্সোনাল লেটার, যেটাকে বলা হয় ব্যক্তিগত পত্র। এটার ফরম্যাট হবে এইভাবেই যাবে। এখানে হচ্ছে কার প্রেরকের ঠিকানা, কার ঠিকানা, প্রেরকের ঠিকানা, অনেকে প্রাপকের ঠিকানা লিখে দিবেন। এগুলো আমাদের নতুন করে পড়ানোর কিছু নেই, কারণ এগুলো আমরা ছোটবেলা থেকে পড়তে অভ্যস্ত। একদম স্ট্রেট লাইনে আসবে, বাঁকানা, একটা এখান থেকে শুরু একটা এখান থেকে শুরু, কোনোভাবেই করা সম্ভব না। এখানে হচ্ছে প্রাপককে প্রিয়, অথবা এখানে অনেক কিছু হতে পারে, প্রিয় হতে পারে, হ্যাঁ, ছোট ভাই হলে প্রিয় হতে পারে, অথবা যদি বড় কেউ হয় শ্রদ্ধা, এখানে অনেক ওয়ার্ড আছে, করে দেখে নিতে পারেন। কি বলে, শ্রদ্ধা ভাজন, এভাবে অনেক কিছু বলে অ্যাড্রেস করতে পারেন। ঠিক আছে, প্রাপকের নাম, তারপর লেখা স্টার্ট করবেন, শেষে যেটা করতে হবে, যেটা ইতি দিবেন, সেটা ওই এ পাশে দিবেন না, সেখানে কি দিবেন, প্রেরকের নাম। তাহলে প্রেরকের ঠিকানা এখানে, প্রেরকের নাম এখানে। ঠিক আছে, প্রেরকের দেখে নিলে হবে, আপনারা কোনো একটা বই নিতে দেখে নেবেন। তারপর অবশ্যই কাম আঁকতে হবে, কাম অবভিয়াসলি আঁকতে হবে। আঁকার পর প্রেরক, এখানে প্রেরকের নাম আছে, ঠিকানা এখান থেকে আসবে। প্রাপকের নাম নতুন করে একটা লিখবেন, যে যিনি পাবেন তার একটা ঠিকানা দিবেন। ঠিক আছে, তার একটা ঠিকানা দিবেন। এই প্রাপকের ঠিকানা কখনো লেটারে থাকে না, মনে রাখবেন। অনেকে কিন্তু অ্যাড্রেস একটা দিয়ে দেয়, প্রেরকের অ্যাড্রেস প্রাপকের দিয়ে দেয়, ভুল করা যাবে না। শুরুতে যে অ্যাড্রেস দিবেন সেটা হচ্ছে প্রেরকের অ্যাড্রেস। কার অ্যাড্রেস? প্রেরকের। এদিকে সেটা ঠিকানা আসবে, প্রাপক এদিকে আসবে, প্রাপকের অ্যাড্রেস। যখন লিখিত দিবেন তখন পত্রগুলো আবারও দেখবেন, মিনি র স্কুল আপনাদেরকে লিখিতটাকে আবারও ক্লাস প্রোভাইড করবে, তখন আপনাদেরকে আবারও সেগুলো বিভিন্ন ফরম্যাট দেখিয়ে দিবে। ব্যক্তিগত পত্র আমরা জানি, অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় সেটাও জানি, তবে একটা বিষয় মাথায় রাখবেন, ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে দেয়ার আর টু কাইন্ডস অফ যদি বলা হয় অ্যাপ্লিকেশন, যেটা বলি দরখাস্তের ক্ষেত্রে দুই ধরনের দরখাস্ত রয়েছে। একটা হচ্ছে যদি বলি এমনটা, আপনি কোনো চেয়ারম্যান বরাবর লিখতেছেন, কলেজের প্রধান শিক্ষক বরাবর, অধ্যক্ষ বরাবর লিখতেছেন, ঠিক আছে, কোনো চেয়ারম্যান, কোনো পুরো মেয়র বরাবর লিখতেছেন, সেটা একটা প্যাটার্ন হবে। সেটার প্যাটার্নটা হবে এরকম, বরাবর, ঠিক আছে, যার বরাবর লিখবেন তার নাম, তার অ্যাড্রেস, তারপর বিষয়, উপরে একটা তারিখ দিতে পারেন, তারিখ, বিষয়, সবগুলো স্ট্রেট এক লাইনে, তারিখ বরাবর, যার নাম লিখবেন, তার ঠিকানা, বিষয়, তারপর জনাব দিয়ে স্টার্ট করবেন। ফরম্যাটে অনেক নাম্বার হচ্ছে, এখান থেকে না, এখান থেকে শুরু করবেন। ওকে, এখান থেকে না, জনাবের কমা দিয়ে এখান থেকে না, এই নিচ থেকে শুরু করবেন, লিখে শেষ করবেন। নিবেদক দিয়ে, যদি আপনার ব্যক্তিগত কারণে পত্র হয়, আপনার নিজের নাম লিখবেন। যদি বলা হয় কারো পক্ষে, কোনো সমাজের পক্ষে, কোনো মহল্লার পক্ষে, কোনো স্কুলের প্রতিনিধি হয়ে আপনি দিচ্ছেন, তখন আপনাকে বলতে হবে ওই স্কুলের পক্ষে, ওই স্থানের পক্ষে। যদি বলা হয় বদ্রাটবাসীর পক্ষে, তখন এর বদ্রাটবাসীর পক্ষে, চাঁদগাঁওবাসী মহল্লা কমিটির পক্ষে দিয়ে এখানে আপনার নাম দিবেন। ঠিক আছে, নাম দিয়ে শেষ করে দিবেন। এটা হচ্ছে দরখাস্তের একটা ফরম্যাট। তবে দরখাস্তটা যদি এমন হয় সংবাদপত্রে প্রকাশের, সাধারণত সংবাদপত্র প্রকাশের জন্য পরীক্ষায় আসে, সেটা হবে ভিন্নভাবেই হবে। সেটা ঠিক সেম, এখানেও তারিখ বরাবর, এটা ঠিক আছে, বিষয়ও ঠিক আছে, জনাবও ঠিক আছে, নিবেদকও ঠিক আছে। নিবেদক দিয়ে শেষ করে এখানে আলাদা ফরম্যাট আছে, বই দেখে নেবেন। হ্যাঁ, পত্রিকাটি সংযুক্ত করার জন্য আবেদন, এখানে একটা হেডিং হবে, হেডিং দিবেন। হেডিংটা কিরকম হতে পারে? পরিবেশ বিপর্যয়ের কারণ, পরিণাম ও প্রতিকার, অথবা বৃক্ষরোপণের গুরুত্ব। ঠিক আছে, আরও অনেক রকম হেডিং হতে পারে পরীক্ষায় যেগুলো আসে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব, এগুলো কিন্তু প্রিভিয়াসের বিশেষ আসছে আর কি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব, বৃক্ষরোপণের গুরুত্ব, এগুলো একটু যেগুলো
সমসাময়িক ঘটনা, এখানে কিন্তু আপনি পড়ে গেছেন কমন আসবে সেটা কোনো চিন্তা করা যাবে না। ফরম্যাটটা ঠিক রাখবেন, সমসাময়িক যেটা আলোচিত ঘটনা সেটা মনে রাখবেন, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এটা মাথায় রাখবেন, কোনো অনলাইনে কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু ভাইরাল হয়েছে সেটা মাথায় রাখবেন, কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আলোচিত কোনো ঘটনা হয়েছে সেটা মাথায় রাখবেন, যদি কোনো এখানে কোনো প্রকার বড় ধরনের অগ্নিকাণ্ড হয় সেটা দেখবেন, অথবা বিদেশে যদি এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিষয় হয় সেটা মাথায় রাখবেন, পরীক্ষা যদি কি হয় পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে যায় সেটা মাথায় রাখবেন। সমসাময়িক যে বিষয়গুলো তখনকার জন্য আপনার রিটেনের আগে 2 মাসে ইম্পর্টেন্ট সেগুলো মাথায় রাখবেন, ওইগুলোর আলোকে মাথায় সেট রাখবেন পত্র কীরকম আসতে পারে। ওকে, তাহলে সংবাদপত্র প্রকাশের জন্য আসলে তারিখ বরাবর বিষয় সনদ নিবেদক দিয়ে হেডিং দিবেন, হেডিং দিয়ে শেষ করবেন, হেডিং দিয়ে শেষ করবেন, পয়েন্ট আকারে লিখবেন, লাস্টে গিয়ে এটা অবশ্যই প্রেরক প্রাপক দিবেন, আপনি প্রেরক প্রাপক দিবেন, কারণ আপনি অ্যাপ্লিকেশনটা সংবাদপত্রে প্রকাশের জন্য পাঠাচ্ছেন। ঠিক আছে, যদিও বা এখন এই দরখাস্ত আকারে সংবাদপত্র রেখে দিচ্ছে কেন আমি জানি না, কারণ কোনো পত্রিকা অফিসে এখন কিন্তু মেইল করা হয়, প্রায় পত্রিকা অফিসে এখন মেইল করা হয়, এইভাবেই আসলে করা হয় না, এখন মেইল করে দেয়, ওদের মেইল অ্যাড্রেস থাকে, বলে মেইল করে দেন। ঠিক আছে, মেইলের যুগ এখন। হোয়াট এভার, এগুলো ফরম্যাটের বিষয়, এগুলো আসলে আপনারা ভালো মতো দেখবেন। আমার একটা অনুরোধ থাকবে এক্ষেত্রে, পত্রে ভালো করার জন্য বাদ দিবেন না, অথবা ফরম্যাট দেখে যাবেন না। ফরম্যাট দেখে গেলে ভুল করবেন 100%, মনে হবে আমার বাসায় ক্লাস 6-7 পড়ুয়া ছোটো ভাই আছে, ও পারে আমি কেন পারবো না, অথবা এগুলো ছোটোবেলা থেকে করে আসতেছি আমি অবশ্যই পারবো, এগুলো করা যাবে না। লিখে লিখে প্র্যাকটিস করবেন, ফরম্যাটটা জাস্ট ফরম্যাট আমি যেমনটা লিখে দিয়েছি আরও বিস্তারিত একটু লিখে লিখে প্র্যাকটিস করবেন, একটা বিষয় পত্রে ভালো করার জন্য। সেকেন্ড বিষয় হচ্ছে ওই সময়ের সমসাময়িক যখন আমরা রিটেন হবে এর আগে 2 মাসের রিসেন্ট কন্টেম্পোরারি বিষয়গুলো ভালো মতো দেখতে হবে এবং চিন্তা করতে হবে এখন কি আসতে পারে, কোন ধরনের পত্র, এবং ওই সময়ে বিসিএসে যেটা আসছে, যেমন আপনার 16তম রিটেন দিবেন তখন 45তম রিটেন হবে, তখন একটু একটু দেখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা শেষ ক্লাস, আপনাদের কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আজকে ক্লাস শেষ করছি, মনে হয় আগামীকালকের ক্লাসটা নাও হতে পারে, এটা সামনের কয়েকদিন পর যে কোনো একদিন আপনাদেরকে দিবে, কারণ কালকে আমাদের ওরিয়েন্টেশন রয়েছে 14তম যারা রিকমেন্ডেড হয়েছে ওদের, তো কালকে ক্লাসটা যথাসময় হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করছি। আগামী যে কোনো একদিন আপনাদের সাথে আবারও দেখা হবে আমার শেষ ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।